হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের তড়িৎ রসায়নের তোমার হচ্ছে শেষ লেকচারে। একটু আমাকে জানাও যে সব ঠিকঠাক মতো আছে কিনা, সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আজকে আমাদের এটা লাস্ট ক্লাস। হ্যাঁ, আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, হ্যাঁ, ওকে, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। তো আজকে আমাদের টপিক স্টার্ট হবে কি দিয়ে? এই যে আমাদের নির্দেশক তড়িৎদ্বার দিয়ে শুরু হবে। একদম ছোটো ক্লাস হবে, আমি চেষ্টা করব এই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার। 1.5 ঘন্টার বেশি হওয়ার কথা না ক্লাস, ঠিক আছে? তাহলে চলো তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে যাও। আমি তাহলে শুরু করে দিই ক্লাসটা আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। 9টা কি বাজছে? আচ্ছা, আর 1 মিনিট আছে, তার 1 মিনিট কথা বলি। ওকে, হ্যাঁ। আচ্ছা, কারণ নাকি বিশ্বাস হচ্ছে না ক্লাস 1.5 ঘন্টায় শেষ হবে এটা। মানে যেটা হয়েছে, গত ক্লাসটা একটু বড় হয়েছে, বাট বড় বলতে 2.5 ঘন্টা আর কি, মানে 2 ঘন্টা 50 মিনিট, বাট 20 মিনিট তো ব্রেকই ছিল। 2.5 ঘন্টা ক্লাস ছিল, আর আজকেরটা 1.5 ঘন্টা। ওকে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আসো, এখন আমরা শুরু করতে পারি, 9টা বাজছে। তাহলে আমরা প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব তার নাম হচ্ছে আমাদের নির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা, নির্দেশক তড়িৎদ্বার জিনিসটা কি বা এটার আসলে কাজটা কি সেটা একটু করে বুঝাবো, আর কি কি পরীক্ষায় লাগে সেটা একটু করে তোমাকে বুঝাই দিব। মূলত এই যে এই চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চনগুলো ইউনিভার্সিটিতে আসে সেগুলো লেকচার 1 আর লেকচার 2তেই কভার হয়ে গেছে। আর কিছু ছোটোখাটো কোয়েশ্চন এই টপিকগুলো থেকে আসে, মানে আজকের লেকচারটা থেকে কম কোয়েশ্চন আসে, বাট কোয়েশ্চন কিন্তু আসে। তাই আমি তোমাকে পড়াগুলো পড়াচ্ছি। দেখো, তো প্রথম কথা, নির্দেশক তড়িৎদ্বার জিনিসটা কি? আচ্ছা, একটা জিনিস দেখো তো, তুমি বলছিলে না জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76 ভোল্ট, কপারের বিজারণ বিভব হচ্ছে 0.34 ভোল্ট। এখন কোয়েশ্চন হচ্ছে এগুলো আমি মাপছি কেমনে? তো কোনো একটা কিছু যখন আমরা পরিমাপ করি তখন কিন্তু আমার একটা রেফারেন্স লাগে। কীরকম রেফারেন্স? আমি চলো তোমাকে বুঝাই আসো। ধরো, তোমরা যখন আগে বাজারে যাইতা, আমরা যখন ছোটোবেলায় যখন বাজারে যাইতাম, তখন কিন্তু এরকম বাটখারা ছিল। ডিজিটাল বাটখারা এখন চলে আসছে, বাট বাজারে আগে এরকম বাটখারা পাওয়া যেত। তো ধরো আমি একটা তরকারি কিনছি, এখানে তরকারি কিনছি যে কোনো একটা, তো সেটার আমি ওজন পরিমাপ করব। ধরো এটা আমার কাছে মনে হচ্ছে এটা 1 কেজির মতো তরকারি, তখন আমরা কী করতাম, এখানে একটা 1 কেজির একটা বাটখারা রাখতাম। আমরা এখানে কি রাখতাম বলো তো? একটা 1 কেজির একটা বাটখারাকে রাখতাম। এটাকে রেফারেন্স ধরে এইটার ভর হচ্ছে আমরা পরিমাপ করতাম। তাহলে যে কোনো কিছুকেই পরিমাপ করার জন্য তোমার একটা রেফারেন্স লাগে। বা ধরো তুমি যদি চিন্তা করো যে তুমি ধরো এটা এটা তুমি এটা ধরো তুমি, এখন তুমি তোমার উচ্চতা পরিমাপ করবা। উচ্চতা পরিমাপ করবা কি দিয়ে? উচ্চতা পরিমাপ করবা তুমি হচ্ছে যে এই তোমার একটা সুতা দিয়ে। এটা ধরো তুমি, তো তোমার একটা ফিতা দিয়ে। তো সে যেই ফিতাটা দিয়ে তুমি পরিমাপ করবা, যেই ফিতাটা দিয়ে পরিমাপ করবা, সেই ফিতাটা কত থেকে স্টার্ট হয় বলো তো? আমাদের যেই ফিতাগুলো দিয়ে আমরা উচ্চতা পরিমাপ করি, সেই ফিতাগুলো কত থেকে স্টার্ট হয়? 0 থেকে স্টার্ট হয়, তাই না? এখানে একটা 0 দাগ কাটা থাকে, তারপরে ধরো 1, তারপরে ধরো 2, তারপরে ধরো 3, তারপরে ধরো 4, এরকম করে দাগ কাটা থাকে। তাহলে জিনিসটা কোত্থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। তাহলে 0কে আমরা এখানে কি মানছি? 0কে আমরা এখানে রেফারেন্স মানছি। মানে যে কোনো কিছুকে পরিমাপ করার জন্য আমার একজনকে রেফারেন্স ধরা লাগবে, ওর সাপেক্ষে আমরা হিসাব করি। যেমন এখানে বাজারের ওজনটা আমরা এই 1 কেজি বাটখারার সাপেক্ষে হিসাব করতেছি। এখানে এই বস্তু, এই যে আমাদের মানুষের যে উচ্চতাটা, সেটা 0 সাপেক্ষে হিসাব করতেছি। মানে কোনো না কিছুকে রেফারেন্স ধরা লাগবে। তো এইভাবে আমরা যে বলতেছি আমাদের তোমার হচ্ছে যে জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্ট, এটা পরিমাপ করা হয় কার সাপেক্ষে? যে সকল তড়িৎদ্বারের সাপেক্ষে অন্য একটা তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব পরিমাপ করা হয়, তাদেরকে আমরা বলে থাকি নির্দেশক তড়িৎদ্বার। বুঝতে পারছো জিনিসটা? দেখো তো, নির্দেশক তড়িৎদ্বার জিনিসটা কি? নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে যে এগুলো রেফারেন্স তড়িৎদ্বার, মানে এই তড়িৎদ্বারের সাহায্যে অন্য কোনো অজানা তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারবো। ওই তড়িৎদ্বারের জারণ বিভব মাপতে পারবো, বিজারণ বিভব মাপতে পারবো। তো যে সকল তড়িৎদ্বারকে রেফারেন্স ধরে আমরা এই কাজটা করব, যাদেরকে রেফারেন্স ধরবো তাদেরকে আমরা বলি নির্দেশক তড়িৎদ্বার। দেখো তো, নির্দেশক তড়িৎদ্বার, ব্ল্যাক স্ক্রিন হচ্ছে না আমার এখানে? তো ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, দেখো তো নির্দেশক তড়িৎদ্বারের তোমরা ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা? তাহলে নির্দেশক তড়িৎদ্বারের জিনিসটা, কাজটা কি? এটার সাহায্যে তুমি অন্য একটা কিছুর বা অন্য একটা তড়িৎদ্বারের জারণ বিভবও মাপতে পারবা, বিজারণ বিভবও মাপতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা পয়েন্ট বুঝো। এখানে একটা যন্ত্র দিছি, এখানে একটা যন্ত্র দেখাইছি। এই যন্ত্রের নাম দেখি কে কে বলতে পারো? যারা চলতড়িৎ পড়ছো তাদেরকে অবশ্যই পারার কথা। এই যন্ত্রের নাম কি? এই যন্ত্রটার নাম কি? এখানে একটা যে যন্ত্র দিছি, এই যন্ত্রের নাম কি বলো তো? এই যন্ত্রটার নাম কি? যারা যারা চলতড়িৎ পড়ছো, ভোল্ট মিটার। এটার কাজ কি বলো তো? এটার কাজ হচ্ছে দুই প্রান্তের বিভব পরিমাপ করা। তার মানে এই ভোল্ট মিটারটা দেখো তো, এই টার্মিনাল এই প্রান্ত এবং এই প্রান্তের সাথে লাগানো আছে। তাহলে এই ভোল্ট মিটারটা কি নির্দেশ করবে? এই দুই প্রান্তের মধ্যে কতটুকু বিভব আছে সেটাকে সে হচ্ছে নির্দেশ করবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এই যে ভোল্ট মিটারটা এই প্রান্ত এবং এই প্রান্তের সাথে লাগানো,
তাহলে এই ভোল্টমিটারটা কি নির্দেশ করবে, এই প্রান্তের এবং এই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা তোমার হচ্ছে হিসাব মানে পরিমাপ করবে। এখন চিন্তা করো, ধরো আমার একজনের, আমাদের হচ্ছে যে ধরো কথার কথা বিজারণ বিভব নির্ণয় করব। ধরো আমার ইচ্ছা করছে আমি কপারের বিজারণ বিভব পরিমাপ করব। আমার ইচ্ছা করছে কি বলতো, আমি কি করব, আমি হচ্ছে কপারের বিজারণ বিভব পরিমাপ করব। তো যদি আমি বিজারণ বিভব পরিমাপ করতে চাই, তাহলে কপার বিজারণ বিভব কীভাবে মাপতে পারবা? বিজারণ বিভব কোথায় হয় বলো তো? অ্যানোডে না ক্যাথোডে? বিজারণ বিভবটা কোথায় হয়, অ্যানোডে না ক্যাথোডে? বিজারণ বিভবটা ক্যাথোডে হয়। তো যদি তুমি বিজারণ বিভব মাপতে চাও, ধরো কপারের তুমি বিজারণ বিভব মাপবা, তো এই কপারটাকে তখন তোমার ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। আর তখন অ্যানোড হিসেবে কাকে ইউজ করবা? ওই নির্দেশক তড়িৎদ্বারকে ইউজ করবা। অ্যানোড হিসেবে কাকে ইউজ করবা? নির্দেশক তড়িৎদ্বারকে ইউজ করবা। তো তখন একটা জিনিস তুমি দেখবা, এটার সাহায্যে তখন আমি কি করে ফেলতে পারবো, কপারের জারণ বিভবটা পরিমাপ করে ফেলতে পারবো। কিভাবে? চলো একটু করে উদাহরণ দিয়ে তোমাকে আমি বুঝাই। নির্দেশক তড়িৎদ্বারের আমরা প্রকারভেদ দেখবো একটু পরেই। দেখো এখানে প্রকারভেদ আছে। নির্দেশক তড়িৎদ্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, একটা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। কি জিনিস সব বুঝাই বলবো। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলতে কোনটা বোঝানো হয়? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। কি বলা হয় বলতো? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে সেটার ইএমএফ বা ভোল্টেজ, এটার ভ্যালু হয় 0 ভোল্ট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে তোমার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা কত হয়? 0 ভোল্ট হয়। এটাকে একদম সবার সম্মতিক্রমে 0 ভোল্ট ধরে নেওয়া হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, ধরো এটা যদি তোমার এই নির্দেশক তড়িৎদ্বার যদি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হয়, তাহলে একটু করে আমাকে বলো তো এটার ভোল্টেজ তাহলে কত হবে? এটা হবে 0 ভোল্ট হবে না? এটা 0 ভোল্ট হবে। একটা জিনিস চিন্তা করো, তখন যখন তুমি এটাকে কানেক্ট করবা, যখন তুমি এটাকে কানেক্ট করে দিবা, তো তখন এই ভোল্ট মিটারটা কী করবে? এই ভোল্ট মিটারটা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ শো করবে না? তো এটার ভোল্টেজ তো 0, তাহলে যেই ভোল্টেজটা শো করবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটার ভোল্টেজ। দেখো বুঝতে পারছো কিনা? এটার ভোল্টেজ তো 0 ভোল্ট, দেখো কারণ এটা নির্দেশক তড়িৎদ্বার, এটা নির্দেশক তড়িৎদ্বার, এটার ভোল্টেজ তো 0 ভোল্ট। এটার ভোল্টেজটা কত? এই যে এই পয়েন্টের ভোল্টেজটা কত? এটা তো 0 ভোল্ট। ধরো এটা যে কোনো একটা র্যান্ডম ভোল্ট শো করবে। ধরো এটা কী করছে, এটা ধরো যাক 0.34 ভোল্ট শো করছে। এটার এখানে কিন্তু রিডিং থাকে, এই ভোল্ট মিটারের এখানে দাগ কাটা থাকে। তো ধরো এটা 0.34 ভোল্ট শো করছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই প্রান্ত, এই যে এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য 0.34। তো এই প্রান্তের তো 0 ভোল্ট, তাহলে আলটিমেটলি এটা তাহলে কত হবে বলো তো? এই পয়েন্টটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 0.34 ভোল্ট। দেখো বুঝছো কিনা? এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 0.34 ভোল্ট। দেখো বুঝছো কিনা? এইভাবে করে পরিমাপ করা হয়। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা যে তোমার অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে, এই নির্দেশক তড়িৎদ্বারের মাধ্যমে আমি কিন্তু তাহলে এই যে একটা বিজারণ বিভব পরিমাপ করে ফেলতে পারছি। এখন আমি যদি কি করতে চাই, একজনের ওই যে জারণ বিভব পরিমাপ করতে চাই, জারণ বিভব কোথায় পরিমাপ করে? পরিমাপ করে হচ্ছে যে আমাদের অ্যানোডের মধ্যে। তাহলে ধরো আমরা তো এই বিষয় সবাই বুঝতে পারলাম। এখন চিন্তা করো, ধরো আমি আমার ইচ্ছা করতেছে আমি কি করব, আমি হচ্ছে যে এই যে জিঙ্কের জারণ বিভবকে পরিমাপ করব। তাহলে তোমরা আমাকে বলো জিঙ্কে তাহলে আমরা অ্যানোড হিসেবে ইউজ করবো না ক্যাথোড হিসেবে ইউজ করব? যদি আমরা জিঙ্কের জারণ বিভব পরিমাপ করতে চাই, তাহলে জিঙ্কে আমরা অ্যানোড হিসেবে ইউজ করবো না ক্যাথোড হিসেবে ইউজ করবো? অ্যানোড হিসেবে ইউজ করবো, তাই না? তাহলে এটা এখানে আমরা অ্যানোড হিসেবে কাকে নিব? জিঙ্ককে নিব, যেহেতু জিঙ্কের জারণ বিভব পরিমাপ করব। আর আমরা ক্যাথোড হিসেবে তখন কাকে নিব? নির্দেশক তড়িৎদ্বারকে নিব, যেহেতু এটা রেসপেক্টে বের করবো বা এটা রেফারেন্সে বের করব। তখন আমরা কি করব, এখানে এই যে ভোল্ট মিটারের পার্টটা দেখব, যেহেতু এটা 0 ভোল্ট, এই ভোল্টেজটা কত? এটা তো 0 ভোল্ট, তাহলে এটা যে ভোল্টেজটা শো করবে এটা 0.76 ভোল্ট শো করবে। তাহলে অ্যাকচুয়ালি তখন কি হবে? এটাই তোমার জিঙ্কের ভোল্টেজ হয়ে যাবে, জারণ বিভব। বুঝতে পারছি? আচ্ছা দেখো তো এটা বোঝা গেছে কি না? মানে মেনলি বেসিক্যালি আমি তোমাকে কাজটা কি বলি, মেনলি নির্দেশক তড়িৎদ্বারের কাজ হচ্ছে এটার সাহায্যে তুমি অন্য একটা তড়িৎদ্বারের জারণ বিভব বা বিজারণ বিভব দুইটাই পরিমাপ করতে পারবা। যদি তুমি কোনো একটা তড়িৎদ্বারের জারণ বিভব পরিমাপ করতে চাও, তাহলে সেই তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে, আর তখন নির্দেশক তড়িৎদ্বারটাকে ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। আর যদি কোনো একটা তড়িৎদ্বারে তুমি বিজারণ বিভব পরিমাপ করতে চাও, তাহলে তোমার হচ্ছে সেই তড়িৎদ্বারকে ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে, আর নির্দেশক তড়িৎদ্বারকে তখন অ্যানোড হিসেবে ইউজ করতে হবে। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমাকে বলো, যদি আমি জিঙ্কের জারণ বিভব পরিমাপ করতে চাই, তাহলে জিঙ্ক দণ্ডকে আমরা কী হিসেবে ইউজ করব বলো তো? এটাকে আমরা কী হিসেবে ইউজ করবো? অ্যানোড হিসেবে ইউজ করবো, যেহেতু জারণ বিভব পরিমাপ করব। আর নির্দেশক তড়িৎদ্বারকে তখন আমরা কী হিসেবে ইউজ করবো? ক্যাথোড হিসেবে ইউজ করব। দেখি এটার উত্তর তোমরা দাও। যদি আমি জিঙ্কের বিজারণ বিভব মাপতে চাই, তাহলে জিঙ্ক দণ্ডকে আমি কী হিসেবে ইউজ করব?
যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানিও। 0.6 কই পাইলেন? এই যে ভোল্ট মিটারটা শো করবে, ভোল্ট মিটারের মধ্যে কাটা থাকে, এই যে ভোল্ট মিটার যেটা দেখতেছো না, এখানে একটা এরকম অ্যারো চিহ্ন থাকে, এখানে দেখবা দাগ কাটা থাকে, মানে ঘড়ির কাটার মতো, এখানে ভ্যালু কত, তো দেখা যাবে 0.6 মানে 7.6 মানে দেখা যাবে ভোল্ট মিটার এখানে এদিকে নির্দেশ করে আছে, আর এই ভ্যালুটা 0.76, এরকম একটা ভ্যালু সে শো করে। তাহলে যদি জিঙ্কের বিজারণ বিভব পরিমাপ করতে চাই, তাহলে জিঙ্ক দণ্ডকে আমার ইউজ করতে হবে ক্যাথোড হিসেবে, আর সেই সময় নির্দেশক তড়িৎদ্বারকে ইউজ করতে হবে কী হিসেবে বলো তো? অ্যানোড হিসেবে। তাহলে এখান থেকে আমরা একটা কথা সামারি করতে পারি, সেটা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বারকে প্রয়োজন অনুসারে অ্যানোড এবং ক্যাথোড দুইভাবেই ইউজ করা যাবে। দেখো কথাটা বুঝতে পারছো কিনা? এই যে এই লাইনটা এখানে লিখছে, খুব গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজন অনুযায়ী নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড বা ক্যাথোড দুইটা হিসেবে ব্যবহার করতে পারবা, অ্যানোড বা ক্যাথোড দুইটা হিসেবে ব্যবহার করতে পারবা। হোপফুলি এই জিনিসটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো, কারো এখানে কোনো সমস্যা নেই। তাহলে চলুন নেক্সটে চলে যাই। নেক্সটে আসি আমরা নির্দেশক তড়িৎদ্বারের প্রকারভেদ। নির্দেশক তড়িৎদ্বারের কি প্রকারভেদ? তো আমরা নির্দেশক তড়িৎদ্বারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। গৌণ নির্দেশক তড়িৎদ্বার অনেকগুলো আছে, ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইন হাইড্রোন তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার। বাট আমাদের সিলেবাসে, মানে আমাদের এই ভার্সিটি এডমিশনের জন্য এই তিনটার সিলভার কুইন হাইড্রোন আর গ্লাস তড়িৎদ্বার পড়ার দরকারই নেই। আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। আচ্ছা, প্রথমে একটু দেখার চেষ্টা করি এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্স হচ্ছে, বা কেন আসলে এগুলোর দরকার হয়েছে, এটা ইউজ করলে সমস্যা কোথায়? প্রবলেম হচ্ছে কি, এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে প্লাটিনাম ইউজ করা হয়। কি ইউজ করা হয় বলো তো? প্লাটিনাম কি ইউজ করা হয়? এখন প্লাটিনাম হচ্ছে অনেক দামি, প্লাটিনামের তোমরা নিশ্চয়ই জানো, প্লাটিনাম কিন্তু অনেক দামি। তো তুমি কিন্তু ল্যাবরেটরিতে তো দামি আসলে নির্দেশক তড়িৎদ্বার ইউজ করতে পারবে না, ল্যাবরেটরিতে এমনি বাজেট থাকে কম, সেই জন্য কী করতে হবে, আমাকে কম দামি মানে তোর নির্দেশক তড়িৎদ্বার ইউজ করতে হবে। আচ্ছা, এই দুগুলো এইটা এবং এটার মধ্যে ডিফারেন্স কি? এগুলার কোনোটার ইএমএফ নট ইকুয়াল টু 0, এগুলার কোনোটার ইএমএফ নট ইকুয়াল টু 0 ভোল্ট। মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে সেটার তড়িৎ ইএমএফটা তুমি জানো, সেটা হয়ে থাকে 0 ভোল্ট, বাট এদের কারোই ইএমএফটা কিনা বলো তো 0 ভোল্ট না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যদি 0 ভোল্ট না হয় তাহলে এদের মাধ্যমে কিভাবে আমি হচ্ছে যে অজানা একজনেরটা বের করব? দেখো, এটা তো খুব সোজা কথার কথা। ধরো আমি ধরে নিচ্ছি আমি জানি না কত, ধরো এইটার ইএমএফটা হচ্ছে 0.5 ভোল্ট। একটা সেকেন্ডের জন্য চিন্তা করো কি, যে এইটার ক্যালোমেল তড়িৎদ্বারের এই যে আমাদের ইএমএফটা কত? 0.5 ভোল্ট। কথার কথা, তাহলে তোমরা আমাকে বলতে পারবা, যদি ক্যালোমেল তড়িৎদ্বারকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করি আর জিঙ্ককে যদি আমি অ্যানোড হিসেবে ব্যবহার করি, তাহলে তোমার হচ্ছে ভোল্ট মিটারে কত পার্ট শো করবে? কত পার্ট শো করবে বলতে পারবা? দেখি কথাটা আমি তোমাকে বলি, দেখো তার একটু করে আমি তোমাকে বুঝাই। জিনিসটা খুব মজার আছে, জিনিসটা দেখো, মজার আছে, দেখো আমি তোমাকে একটু করে চলো একটা পৃষ্ঠা দিয়ে তোমাকে এখানে বুঝাই। দেখি তোমরা এখন বলতে পারবা যে, আমি একটা বিকার আনি, এখানে আসো, বিকারও লাগতেছে না আসলে, আচ্ছা বিকার আনি, সমস্যা নেই। ওকে, দেখো তাহলে এখানে আমরা দুটো তড়িৎদ্বারকে নিচ্ছি, একটা তড়িৎদ্বার এখানে আছে, একটা তড়িৎদ্বার আমার এখানে আছে। ধরা যাক এটা যেটা আছে এটা হচ্ছে আমার ক্যালোমেল তড়িৎদ্বার, ধরা যাক এটা হচ্ছে আমার ক্যালোমেল তড়িৎদ্বার, আর এটার ইএমএফটা কত বলছি? ধরা যাক 0.5 ভোল্ট বলছি, আর এটা হচ্ছে আমার জিঙ্ক তড়িৎদ্বার। তাহলে আমাকে বলো যে আমার যে এখানে যদি আমি একটা ভোল্ট মিটারকে লাগাই, এই জায়গায় যদি আমি একটা ভোল্ট মিটারকে লাগাই, তাহলে সেই ভোল্ট মিটারটা কত ভোল্টের শো করবে? যারা চলতড়িৎ পড়ছো এগুলোকে তাদের কাছে পান্তাভাত লাগার কথা, যারা চলতড়িৎ পড়ছো তাদের কাছে এই জিনিসগুলো পান্তাভাত লাগার কথা। তাহলে এই ভোল্ট মিটারটা কত ভোল্টের শো করবে? আমরা সবাই জানি কিন্তু যে জিঙ্কের এটা কত হয়ে থাকে, জিঙ্কের এটা কিন্তু হয়ে থাকে হচ্ছে আমাদের 0.76 ভোল্ট। তাহলে এটা কত ভোল্টের শো করবে বলো তো? এটা কত ভোল্টের শো করবে? ভাই একটু স্লো পড়ান। আচ্ছা, কোথায় স্লো পড়াবো বলো? এই যে ভোল্ট মিটারটা তাহলে কত ভোল্টের শো করবে? এটা যদি কি হয়, এটা যদি আমাদের এই যে দেখো, তাহলে এটা এই প্রান্তের ভোল্টেজ কত, বিভব কত? এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0.5 ভোল্ট। এই প্রান্তের ভোল্টেজ কত? এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0.76 ভোল্ট। তাহলে এই অবস্থায় আমার হচ্ছে ভোল্ট মিটার কত শো করবে? অবশ্যই ভোল্ট মিটার কাজটা কি, দুই প্রান্তের বিভব পার্থক্য দেখায় না? তাহলে সেটা শো করবে 0.26 ভোল্ট। এটা তোমার জানার দরকার নেই, জাস্ট এতটুকু জানানোর জন্যই তোমাদেরকে বললাম যে যদি এখানে তুমি হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করতা তখন কি হতো বলো তো?
তখন এটা এক্স্যাক্টলি 0.76 দেখাইতো, কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য 0। বাট ক্যালোমেল তড়িৎদ্বার এগুলো যারা আছে, এদের যাদের আছে এদের একটা ফিক্সড ভ্যালু থাকে। ক্যালোমেলের 0.5 না, ক্যালোমেলের ভ্যালু কত হয় সেটা আমি দেখাবো। বাট এদের ইএমএফটা কত হয় না বলো তো, 0 সমান হয় না। এটা এই চিত্রটা তোমাকে এই জন্যই দেখাইলাম যে তোমার যদি 0 সমান না হয় তারপরে তুমি কি বের করতে পারবা বলো তো, তারপরে তুমি হচ্ছে যে জিঙ্কের তড়িৎদ্বার বিভবটা বের করতে পারবা। বুঝতে পারছো? দেখো তো এটা বোঝা গেছে কিনা। হ্যাঁ, ওকে গুড, তাহলে ক্লিয়ার। তো এই বিষয়টা তোমার লাগবে না, এটা তোমার কোনো পড়ার দরকার নেই। জাস্ট তোমার পড়তে হবে কোনটা, তোমার এডমিশনের জন্য লাগবে হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার কয় প্রকার, মুখ্য আর গৌণ, গৌণগুলার কি কি, এবং গৌণ আর মুখ্যের মধ্যে পার্থক্য কি। গৌণ আর মুখ্যর মধ্যে পার্থক্য হচ্ছে মুখ্যটার ইএমএফ কত হয়, 0 হয়, আর গৌণটার ইএমএফটা কি হয় না, 0 হয় না। তোমার এতটুকু মনে রাখলেই চলবে। তোমার এই যে হাবি জাবি কাহিনী মনে রাখার দরকার নেই, জাস্ট আমি তোমাকে দেখাইছি 0 না হইলেও কেমনে তুমি এটা দ্বারা অন্যটার তড়িৎদ্বার বিভব পরিমাপ করতে পারবা। তোমার ওই হাবি জাবি কাহিনী মনে রাখার দরকার নেই। একজন বলতেছো 1.26 হবে না, 1.26 যদি এখানে দাও, দেখো একজন যদি এখানে 1.26 দাও, সেই ক্ষেত্রে 1.26 যদি এখানে দাও, তার মানে তখন কি বোঝাচ্ছে, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 1.26 না, এটা তো 0.76, তাই না? এটা কত আসবে এখানে, এটা আসবে 0.76। এই ভোল্টেজ তো ফিক্সড, আর এটা তো 0.5, তাহলে এটার মধ্যে বিভব পার্থক্য কত আসবে, 0.26 আসবে। 1.26 যদি দিতা, এই দুইটার মধ্যে পার্থক্য কি 1.26, এটা এবং এটার মধ্যে পার্থক্য কি 1.26 বলো তো? 1.26 তো না, তাই না? থাক, এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তোমার মেইনলি ফোকাস রাখতে হবে কোনটা, এইটাকে নিয়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা কোনটা? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এই ক্যালোমেল তড়িৎদ্বার এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তা আমাদের এখন কাজটা কী হবে, আমাদের এখন এটাকে আমি মুছে দিচ্ছি, এটার ভ্যালু 0.5 হয় না, আমি জাস্ট তোমাকে কথার কথা আপনার দেখানোর জন্য দেখাইছি। ঠিক আছে, আমাদের এখন প্রধান কাজ হবে আমরা এই দুটো তড়িৎদ্বার সম্পর্কে কি কি আছে না আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। দেখো তোমাদের ভার্সিটিতে এমসিকিউ আসবে, সো তোমার চিত্র আঁকা শেখার কোনো দরকার নেই, বাট ডিউতে কিন্তু রিটার্ন আসে। সো ডিউর জন্য যখন আমি রিটার্ন ক্লাসটা নিব, তখন আমি চিত্রটাকে একদম ভেঙে ভেঙে আবার আঁকবো, তখন ওইখানে আমি দেখাই দিব চিত্র কীভাবে আঁকতে হয়। বাট এখন যে এমসিকিউর জন্য তোমার চিত্র আঁকাটা শেখার দরকার নেই, এমসিকিউর জন্য তোমার কী শিখতে হবে, ওই তড়িৎদ্বারের মধ্যে কী আছে না আছে সেগুলো শিখতে হবে। আমি চলো তোমাকে আস্তে আস্তে বুঝাই দিয়ে আসো কী হয় না হয়, কেমন? আচ্ছা, তাহলে আমরা পড়তেছি কি, মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। ঠিক আছে, এখানে একটা কাঁচ নল থাকে, এখানে একটা কি থাকে, একটা কাঁচ নল থাকে, আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার, অনেক ইম্পর্টেন্ট। হাইড্রোজেন তড়িৎদ্বারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয় তার ঘনমাত্রা কত হয়ে থাকে, 1 মোলার হয়ে থাকে। আচ্ছা, আমরা এখানে কি করি, আমরা এখানে এই কাঁচ নলের ভিতরে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করাই। কত তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে আমরা এই হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করাই কত তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। আচ্ছা, এরপরে হাইড্রোজেন গ্যাসটা এখানে প্রবেশ করে, আর এখানে একটা প্লাটিনাম পাত থাকে, এখানে একটা কী থাকে বলো তো, প্লাটিনাম পাত থাকে, আর এর উপরে প্লাটিনাম চূর্ণ বা প্লাটিনামের গুঁড়াকে ছিটাই দেওয়া হয়। তাহলে স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো তো, কী কী স্ট্রাকচার আছে। স্ট্রাকচার আছে কি কি দেখো তো, এখানে একটা প্লাটিনাম পাত থাকবে, এর উপর প্লাটিনাম চূর্ণ থাকবে, এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে HCl থাকবে যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আর এখানে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হবে যেটাতে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে প্রবেশ করানো হবে। আর এখানে একটা থার্মোমিটার থাকবে যে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা মেনটেন হচ্ছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, তো এই কি কি থাকবে স্ট্রাকচারে, শুধুমাত্র তোমার এই এডমিশনের জন্য এতটুকু জানলেই চলবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই প্লাটিনাম পাতের কাজটা কি আর প্লাটিনাম চূর্ণের কাজটা কি? প্লাটিনাম পাতের কাজ হচ্ছে এটা বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, মানে বিক্রিয়াকে ফাস্ট করে দিবে, তো এই জন্য এদেরকে আমরা কি বলবো, ধনাত্মক প্রভাবক বলবো। আর প্লাটিনাম চূর্ণের কাজটা কি, তারা হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করবে, মানে এখান থেকে যে তুমি হাইড্রোজেন গ্যাসটা প্রবেশ করাচ্ছ, সে হাইড্রোজেন গ্যাসটাকে এই প্লাটিনাম চূর্ণগুলো কি করবে, নিচের দিকে নামায় আনবে। এই প্লাটিনাম চূর্ণগুলো কি করবে, হাইড্রোজেন গ্যাসটাকে নিচের দিকে নামায় আনবে, এটাকেই বলতেছে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করবে। ঠিক আছে, দেখো তো এতটুকু বুঝতে পারছি কিনা আমরা সবাই, ওকে। আচ্ছা, এরপরে যাই আসো, এরপরে হচ্ছে এই একটা জিনিস তাহলে আমাকে বলো তো, যেহেতু হাইড্রোজেন তড়িৎদ্বারটা
তোমার হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। তাহলে এটাকে চাইলে আমরা অ্যানোড হিসেবেও ব্যবহার করতে পারবো, ক্যাথোড হিসেবেও ব্যবহার করতে পারবো। তাহলে আমাকে কি দেখতে হবে, এইটা রিটার্নের জন্য লাগে, তাও আমি তোমাকে দেখা দিচ্ছি। এমসিকিউর জন্য এটা লাগবে না, এমসিকিউতে এই পৃষ্ঠাটাই শুধু লাগবে এমসিকিউতে। বাট রিটার্নের জন্য তোমাকে কি কি শিখা লাগবে, রিটার্নের জন্য শিখা লাগবে এই হাইড্রোজেন তড়িৎদ্বারে সেটা যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে কী ধরনের বিক্রিয়া দেখায়, আর ক্যাথোড হিসেবে কাজ করলে কী ধরনের বিক্রিয়া দেখায়। চলো সব শিখাই দিয়ে আসো। দেখো অ্যানোড হিসেবে যদি কাজ করে তাহলে সেখানে জারণ আমার ঘটবে, জারণ বিক্রিয়া ঘটবে। তাহলে হাইড্রোজেনটা দুটি ইলেকট্রনকে ত্যাগ করে দিবে আর 2H+ তৈরি করবে। তো তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে হাফ হাইড্রোজেনটা একটা ইলেকট্রন ত্যাগ করে H+ উৎপন্ন করছে। আর যদি ক্যাথোড হিসেবে কাজ করে তখন কী হবে বলো তো, বিজারণ ঘটবে। তখন এই উল্টা বিক্রিয়াটা ঘটবে, জাস্ট 2H+ দুইটা ইলেকট্রন হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি এই রিয়াকশনটা পেয়ে যাবা। অর্থাৎ তোমাকে কিন্তু দুইটা একটু মনে রাখতে হবে রিটার্নের জন্য। যদি তোমাকে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে কী ধরনের রিয়াকশন করে, ক্যাথোড হিসেবে কাজ করে তখন কী ধরনের রিয়াকশন করে। যেহেতু নির্দেশক তড়িৎদ্বার তাহলে সেটাকে আমরা প্রয়োজন অনুযায়ী অ্যানোড হিসেবেও ব্যবহার করতে পারি, আবার কিন্তু ক্যাথোড হিসেবেও ব্যবহার করতে পারি। হোপফুলি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। এটাও লাগবে রিটার্নের জন্য, এটা এমসিকিউর জন্য না। সেটা হচ্ছে কোষ সংকেত লিখতে বলবে। সেটা কি, এটা 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 কোথার জন্য লাগবে, এটা লাগবে রিটার্নের জন্য, এটা এমসিকিউর জন্য লাগবে না। তাও এখানে একবার দেখাই দিচ্ছি, পরে রিটার্ন স্পেশাল ক্লাসে আমি আরেকবার দেখাই দিব। যদি তুমি এটাকে কী হিসেবে ব্যবহার করো বলো তো, অ্যানোড হিসেবে ব্যবহার করো, তাহলে এর তোমার সংকেতটা কী হবে আমি তোমাকে দেখাই। এর সংকেত হবে, আমি আগে লিখি পরে আমি বুঝাই দিচ্ছি। প্লাটিনাম, তারপর এখানে হবে হাফ H2 গ্যাস, এবং এখানে একটা লিখতে হবে 1 অ্যাটমসফিয়ার চাপ। আর এখান থেকে কি উৎপন্ন হয়েছে, এখান থেকে উৎপন্ন হয়েছে H+ অ্যাকুয়াস, আর এখানে ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। আচ্ছা আগে একটা জিনিস আমাকে একটু করে বলো তো, তোমরা আগে এই দুইটা জিনিস বুঝছো কিনা, যে ভাই তুমি বলতে পারো আপনি অ্যানোডকে তো দুইটাই কেন লিখছেন, কারণ আমি দেখাতে যাচ্ছি তারা তো অ্যানোড হিসেবেও কাজ করতে পারে, ক্যাথোড হিসেবেও কাজ করতে পারে। যদি সে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে এই রিয়াকশন দেখাবে, আর যদি সে ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে এই রিয়াকশন দেখাবে। এতটুকু বুঝতে পারছো কিনা? ক্যাথোডটা আরেকবার, আচ্ছা ঠিক আছে। ক্যাথোডে কি হয় বলো তো, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে জারণের উল্টাটা ঘটবে, তাহলে এই 2H+টা সেই ক্ষেত্রে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে আর H2-তে কনভার্ট হবে। আর তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে H+ পাবা, ইলেকট্রন পাবা, এখানে হাফ H2 হয়ে যাবে। ক্যাথোডের মধ্যে এই রিয়াকশনটা করতেছে, বুঝতে পারছো? ওকে, ক্যাথোডের মধ্যে রিয়াকশনটা, হ্যাঁ গুড। ওকে, এবার আসি আমরা কোষ সংকেতের ক্ষেত্রে। যদি তোমার অ্যানোড হিসেবে কাজ করে হাইড্রোজেন তড়িৎদ্বারটা তখন কোষ সংকেতের এক ধরনের হবে, আর যদি ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে আরেক ধরনের হবে। বাট বারবার বলতেছি এই যে পৃষ্ঠাটা আছে না, এই পৃষ্ঠাটা কিন্তু তোমার কিন্তু কি হবে না বলতো, এমসিকিউর জন্য লাগবে না, এমসিকিউর জন্য শুধু তোমার এই পৃষ্ঠাটা লাগবে। তারপরে এটা দেখাই দিচ্ছে রিটার্নে লাগতে পারে। ওকে, এবার আসো এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। খেয়াল করো অ্যানোডের মধ্যে কি হচ্ছে বলো তো, অ্যানোডের মধ্যে হাফ হাইড্রোজেনটা H+ কনভার্ট হচ্ছে না। অ্যানোডে কি হচ্ছে, হাফ হাইড্রোজেনটা H+ কনভার্ট হচ্ছে। ভাই সবই তো বুঝলাম, আপনি এখানে 1 অ্যাটমসফিয়ার কেন লিখছেন? কারণ এই যে দেখো তো, এই হাইড্রোজেন গ্যাসটাকে কত চাপে প্রবেশ করানো হচ্ছিল, 1 অ্যাটমসফিয়ার চাপে প্রবেশ করানো হচ্ছিল, এই জন্য এখানে একটা 1 অ্যাটমসফিয়ার লিখছি। আর এখানে H+-এর পাশে তাহলে আপনি 1 মোলার কেন লিখছেন? আচ্ছা H+টা কোথায় উৎপন্ন হয়েছে বলো তো? H+ উৎপন্ন হয়েছে এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, আর এটা ঘনমাত্রা কত ছিল, 1 মোলার। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে এখানে 1 মোলার লিখে দিছি। সবই বুঝলাম। আপনি প্লাটিনাম কেন লিখছেন? প্লাটিনাম লেখার কারণ হচ্ছে এখানে এটা প্লাটিনাম পাত আছে এই জন্য। দেখো বুঝছো কিনা, এই যে কোষ সংকেতটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এবার আসো আমরা যদি দেখবো এখন কি হিসাবে যদি কাজ করে বলো তো। এবার দেখবো হচ্ছে যদি ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে কি ধরনের আমরা হবে, উল্টাটা হবে। জাস্ট ক্যাথোড হিসেবে কাজ করলে উল্টাটা ঘটবে। দেখো তোমরাই আমাকে বলো ক্যাথোডের মধ্যে কি হচ্ছে, আগে H+ থেকে এই হাফ H2-তে কনভার্ট হচ্ছে। তাহলে আগে কাকে লিখবো বলো তো? আগে লিখবো H+, আগে লিখবো কাকে, H+কে। H+ অ্যাকুয়াস অবস্থায় ছিল এবং তার ঘনমাত্রা ছিল 1 মোলার। তাহলে এখান থেকে কোথায় পরিণত হচ্ছে বলো তো? এখান থেকে পরিণত হচ্ছে হাফ H2-তে, হাফ H2 গ্যাসীয় অবস্থায়। আর এটার প্রেশার কত, 1 অ্যাটমসফিয়ার। আর এখানে লাস্টে কমা দিয়ে প্লাটিনাম লিখে দিবা। মানে ব্যাপারটা নিয়ম হচ্ছে এরকম, কোষ সংকেত লিখার যদি প্লাটিনাম কখনো থাকে অ্যানোডের বেলায় সেটাকে আগে লিখতে হয়, ক্যাথোডের বেলায় সেটাকে পরে লিখতে হয়। এটা হচ্ছে কোষ সংকেত লেখার নিয়ম। দেখো তো কোষ সংকেতটা তোমরা বুঝতে পারছো কিনা, বা কোষ সংকেতে কারো কোনো সমস্যা আছে কিনা। কোষ সংকেতটা কিন্তু একটু রিটার্নের সময় লাগবে, কোষ সংকেতটা বুঝতে পারছো? ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বর্ণনা। বর্ণনাতে কি শিখবা, ওই যে যা যা বলছি না সব এখানে আছে। দেখো কি আছে,
25°C তাপমাত্রা, তাপমাত্রা ইম্পর্টেন্ট, ঘনমাত্রা ইম্পর্টেন্ট, চাপটা ইম্পর্টেন্ট, কাকে প্রবেশ করাইছো সেটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে কি ইউজ করছো, প্লাটিনাম ইউজ করছো, এটা ইম্পর্টেন্ট। কেন ইউজ করছো প্লাটিনাম চূর্ণ, কেন ইউজ করছো, যাতে হাইড্রোজেন গ্যাসটা অধিশোষিত হতে পারে। আচ্ছা, এরপরে যে জিনিসটা মনে রাখবা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে সবসময় জারণ বিভব বলো বিজারণ বিভব বলো এর মান সবসময় শূন্য হবে। মানে সেটা অ্যানোড হিসেবে কাজ করলেও তার ইএমএফটা জিরো হবে, ক্যাথোড হিসেবে কাজ করলেও তার ইএমএফটা জিরোই হবে। ঠিক আছে, ইএমএফটা জিরোই হবে। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে আমি যদি কি করি, এই যে এটা হাইড্রোজেন তড়িৎদ্বারে যদি আমি ইএমএফ বের করি, সেটা কত আসবে, 0 ভোল্ট আসবে। আমরা এখানে বলো তো এইচ প্লাসের ঘনমাত্রা কত রাখছিলাম, 1 মোলার রাখছিলাম। এইচ প্লাসের ঘনমাত্রা কত রাখছিলাম, 1 মোলার রাখছিলাম। তার মানে তুমি যদি কখনো হাইড্রোজেন তড়িৎদ্বারে এইচ প্লাসের ঘনমাত্রা 1 মোলার রাখো, তাহলে সেই হাইড্রোজেন তড়িৎদ্বারে সবসময় কী হবে বলো তো, ইএমএফটা 0 ভোল্ট হবে। আর আমরা যখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলি, তখন সর্বদা আমরা এখানে ঘনমাত্রা কত মেনটেন করি, 1 মোলারকে মেনটেন করি। তাই সর্বদা এই কোষটার ইএমএফটা কত হবে বলো তো, এই কোষটার ইএমএফ হবে 0 ভোল্ট। সেটাকে তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করো বা ক্যাথোড হিসেবে ব্যবহার করো, সবসময় তার ইএমএফটা কত হবে, 0 ভোল্ট হবে। আমাকে বলো হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এগুলো মেন বইয়ে আছে, এগুলো মেন বইয়ে আছে। ঠিক আছে, হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমি আনসার দিয়ে দিব। সবাইকে তোমরা বুঝতে পারছো এটা? আচ্ছা, গুড গুড গুড। এবারে তাহলে আমরা চলো আলোচনা করবো কাকে নিয়ে, হাইড্রোজেন তড়িৎদ্বার আমাদের শেষ। এবার আলোচনা করবো আমরা ক্যালোমেল তড়িৎদ্বারকে নিয়ে। ক্যালোমেল তড়িৎদ্বারের জন্য তোমার কি কি মনে রাখতে হবে আমি তোমার বলি। সেম ভাবে তোমার কিন্তু বিক্রিয়া কিছু মনে রাখার দরকার নেই। তোমার ক্যালোমেল তড়িৎদ্বার এটা মনে রাখতে হবে, ক্যালোমেল তড়িৎদ্বার কি দিয়ে গঠিত, কি কি থাকে সেগুলো মনে রাখতে হবে। চলো তোমাকে দেখাই আসো। প্রথম কথা, ক্যালোমেল তড়িৎদ্বারের ইএমএফ এটা কি হবে না, এটা 0 সমান হবে না, এটা 0 সমান হবে না। প্রথম কথা তো গেছে এটা। আচ্ছা, এবার আসি ক্যালোমেল তড়িৎদ্বারে কি কি থাকে দেখো। এই যে এটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বারের চিত্র, এটা হচ্ছে তোমার পুরোটা ক্যালোমেল তড়িৎদ্বারের চিত্র। চিত্র তোমার লাগবে না, এই জন্য আমি আগে থেকে এঁকে রাখছি। ঠিক আছে, কি কি আছে আমি তোমার একটু করে বলি। এইখানে আমরা কি প্রবেশ করাই বলো তো, একটা নল দিয়ে ক্যাসিয়ালের সম্পৃক্ত দ্রবণকে আমরা প্রবেশ করাই। তাহলে এখান থেকে ক্যাসিয়াল গেছে, এই যে হলুদ কালার যেগুলো দেখতেছো না, সবগুলো হচ্ছে ক্যাসিয়াল। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বারে আমরা ক্যাসিয়ালকে প্রবেশ করাই। তো এই ক্যাসিয়ালটা দেখো, ক্যাসিয়াল গেছে এখানে, ওকে গেছে। এখানে আরেকটা জিনিসকে আমরা প্রবেশ করাই, সেটা হচ্ছে কি থাকে এখানের মধ্যে, এইচজি আর হচ্ছে Hg2Cl2, এটার পেস্ট থাকে। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বারে কি থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালোমেল তড়িৎদ্বারে কি থাকবে, এইচজি। ক্যালোমেলটা কি ভাই একটু বলেন। ক্যালোমেল তড়িৎদ্বারটা হচ্ছে একটা নির্দেশক তড়িৎদ্বার, যেটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে যে তোমার ইএমএফ পরিমাপ করা। কি পরিমাপ করা, ইএমএফ পরিমাপ করা কোনো একটা অজানা তড়িৎদ্বারের। বাট এটাকে আমরা কেন ইউজ করি, তুমি দেখবা এই যে আমাদের এইখানে প্লাটিনাম পাত ইউজ করা হচ্ছে, যেটা অনেক কস্টলি। এখানে দেখবা হালকা প্লাটিনাম ইউজ করা হয়, বাট হালকা, এখানে কোনো পাত লাগে না। তাই কিন্তু এটা কিন্তু তোমার কি বলতো, কস্ট কম। এই জন্য ক্যালোমেল তড়িৎদ্বারকে আমরা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা ক্যালোমেলটা এক্সপ্লেন করবো, টেনশন নিও না। প্রথমে আগে দেখাচ্ছি কি কি ক্যালোমেলের মধ্যে কি কি কম্পাউন্ড আছে। ক্যালোমেলের মধ্যে তাহলে কি কি থাকে বলো তো, ক্যালোমেলের মধ্যে থাকবে তোমার হচ্ছে ক্যাসিয়াল থাকবে, ক্যালোমেলের মধ্যে মার্কারি থাকবে, Hg2Cl2 এর পেস্ট থাকবে, খুব গুরুত্বপূর্ণ। ক্যালোমেলের মধ্যে কি থাকবে, ক্যাসিয়াল থাকবে, মার্কারি থাকবে, Hg2Cl2, ভালো করে মনে রাখবা, Hg2Cl2 এটার পেস্ট থাকবে ক্যালোমেল তড়িৎদ্বারে। আর লাস্টে দিয়ে এখানে হালকা প্লাটিনাম থাকে বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। আর এখানে একটা কপার তার বাই করা থাকে, যেই তারটা হচ্ছে কি হয় বলো তো, যে অন্য একটা তড়িৎদ্বারের সাথে কানেক্ট হবে যেই তারের তার দিয়ে। ঠিক আছে, আচ্ছা ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আর এটা হচ্ছে লবণ সেতু, ওই যেটা 2 কোষের মধ্যে থাকে আর কি, লবণ সেতু। ওকে, এবার আসি বিক্রিয়া তোমার লাগবে না, তারপরেও একটু করে দেখাই দিই বিক্রিয়া তোমার লাগবে না। বারবার বলতেছি বিক্রিয়া তোমার লাগবে না, তোমার লাগবে কি, তোমার লাগবে কি উপাদান থাকে সেটা। বিক্রিয়া তোমার মনে রাখার দরকার নেই। ঠিক আছে, দেখো বিক্রিয়াটা কি, অ্যানোড হিসেবে যেহেতু, আচ্ছা একটা জিনিস বলো তো, যেহেতু ক্যালোমেল তড়িৎদ্বার এটা হচ্ছে একটা নির্দেশক তড়িৎদ্বার, তাহলে এটাকে তুমি অ্যানোড হিসেবেও ব্যবহার করতে পারবা, ক্যাথোড হিসেবেও ব্যবহার করতে পারবা। কথা ঠিক আছে তো, তাই না? দেখো এই কথার সাথে তোমরা কি সবাই একমত যে এটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে, এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে যদি অ্যানোড হিসেবে ব্যবহার করি তাহলে কী ধরনের বিক্রিয়া হয় সেটা আমাকে দেখতে হবে, আর যদি ক্যাথোড হিসেবে ব্যবহার করি তাহলে কী ধরনের বিক্রিয়া হয় সেটাও আমাকে দেখতে হবে। আর একটা বিক্রিয়া জাস্ট আরেকটার উল্টা, এটাই সুবিধা সবচেয়ে বেশি। যদি অ্যানোড হিসেবে কাজ করে তখন বিক্রিয়া হবে 2 মার্কারি 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, Hg+ কনভার্ট হবে, এই যে জারণ বিক্রিয়া হচ্ছে।
আর যদি ক্যাথোড হিসেবে বিক্রিয়া করে, ক্যাথোড হিসেবে থাকে, তখন জাস্ট এটার উল্টাটা হবে, অর্থাৎ 2Hg প্লাসটা দুটি ইলেকট্রন গ্রহণ করে 2Hgতে কনভার্ট হবে। কঠিন না? কঠিন না, এগুলো কিন্তু সহজ। এগুলো এই কঠিন লাগতেছে তোমার কাছে? দেখো তো যা যা পড়াইছি এগুলো কঠিন লাগতেছে? এগুলো তো সহজ জিনিস, যা যা পড়াইছি এগুলোকে একটাও কঠিন লাগতেছে তোমার? ওকে, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো, যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে তার কোষ সংকেতটা কীরকম হবে? আমি তোমাকে বলছি অ্যানোড হিসেবে কাজ করলে আর যদি প্লাটিনাম থাকে সেটাকে আগে দিতে হয়, আর ক্যাথোড হিসেবে কাজ করলে প্লাটিনাম থাকলে সেটাকে কোথায় দিতে হয়? পরে দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এবার দেখি অ্যানোড হিসেবে কাজ যদি করে তাহলে কি হচ্ছে? প্লাটিনামকে আগে দিলাম যেহেতু এখানে নিচে প্লাটিনাম আছে। এখানে কি হচ্ছে দেখো তো, Hg মার্কারি, মার্কারিকে আমরা কোন অবস্থায় পাই সাধারণভাবে বলো তো? তোমরা তো আমি তো তোমাদেরকে পর্যাবৃত্ত ধর্ম পড়াইছিলাম, মোলের পর্যাবৃত্ত ধর্ম। মার্কারির সাধারণ ভৌত অবস্থা কি? গ্যাস না লিকুইড? গ্যাস না লিকুইড? লিকুইড কিন্তু, তাই না? তরল, গুড। এই জন্য এই যে দেখো অ্যানোড হিসেবে কাজ করলে কি হচ্ছে? মার্কারি থেকে Hg প্লাসে কনভার্ট হচ্ছে। তো মার্কারি এটা কিন্তু লিকুইড অবস্থায় আছে, আর Hg প্লাস এটা আসলে কোন যৌগ? ওই যে Hg2Cl2 এই যৌগটা। Hg প্লাস না লিখে আমি কি লিখছি বলতো? এখানে Hg2Cl2 লিখে দিছি। তুমি চাইলে এখানে Hg প্লাসও লিখতে পারতা, কোনো সমস্যা নেই। তুমি Hg থেকে Hg প্লাস এটা লিখতে পারতা, কোনো সমস্যা নেই। বাট Hg প্লাস না লিখে আমি যৌগটাকে পুরোটাকে দেখাই দিছি। আর এখানে একটা KCl এর দ্রবণ আছে, এই যে এই লাস্টে একটা স্ল্যাশ দিয়ে, এই লাস্টে স্ল্যাশ দিয়ে একটা KCl এভাবে লিখে দিবা, যেহেতু KClটাকে এখানে রাখছো। আচ্ছা, এবার যদি তোমার যদি ক্যালোমেল তরিতে যদি ক্যাথোড হিসেবে কাজ করে সেই সময় কোষ সংকেত কীরকম হবে? উল্টাটা হবে। ওই KClটাকে আগে লিখবা, Hg2Cl2কে এরপরে লিখবা। এখানে দেখো Hg প্লাস থেকে, অর্থাৎ এটা Hg প্লাস, এখান থেকে কিসে পরিণত হচ্ছে? Hgতে পরিণত হচ্ছে। এই যে Hg লিকুইডে পরিণত হচ্ছে, আর লাস্টে প্লাটিনাম লিখে দিছি। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? লাস্টে স্ল্যাশ দিতে হয় কেন ভাইয়া? স্ল্যাশ দ্বারা কি বোঝায় জানো? এই স্ল্যাশ দ্বারা বোঝায় এখানের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। স্ল্যাশ দ্বারা বোঝায় এখানের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। স্ল্যাশ দ্বারা বোঝানো হয় এখানের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন? এইখান থেকে এখানে যাচ্ছে বা এইখান থেকে এখানে আসতেছে, স্ল্যাশ দ্বারা এটা বোঝায়। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এবার আসো আমরা এমসিকিউতে যাই। বলো তো এটা আনসার কি হবে তাহলে? নিচের কোনটা ক্যালোমেল তড়িৎদ্বার হিসেবে পরিচিত? আচ্ছা, একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে এইখানে আমরা একটা KCl প্রবেশ করাচ্ছি না? এখানে আমরা কি করাচ্ছি? একটা KCl এর দ্রবণ প্রবেশ করাচ্ছি না? তো এই KCl দ্রবণটার যদি আমি ঘনমাত্রাকে বাড়াই দিই, আমি যদি কি করি KCl দ্রবণের এটার যদি ঘনমাত্রাকে বাড়াই দিই, তাহলে দেখা যাবে ক্যালোমেল তড়িৎদ্বারের ইএমএফটা বেড়ে যায়। মানে ক্যালোমেল তড়িৎদ্বারে কোনো ফিক্সড ইএমএফ থাকে না, বাট একটা নির্দিষ্ট ঘনমাত্রার জন্য, মানে KCl এর একটা নির্দিষ্ট ঘনমাত্রার জন্য একটা নির্দিষ্ট ইএমএফ থাকে। এই KCl যেটা প্রবেশ করাচ্ছ তার একটা নির্দিষ্ট ঘনমাত্রার জন্য একটা নির্দিষ্ট ইএমএফ থাকে। এমন হইতে পারে 1 মোলার প্রবেশ করাইলে 0.5 ভোল্ট হয়েছে, বাট তুমি যদি ঘনমাত্রাকে বাড়াই দাও KCl এর ঘনমাত্রা, তাহলে এটার ইএমএফটাও বাড়তে থাকে। তো এটা একটা চার্ট থাকে যে কত ঘনমাত্রার জন্য কত ইএমএফ হয়, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। যেই ল্যাবে থাকবা, যেই ল্যাবে যে ঘনমাত্রা ইউজ করাবে তার কারেসপন্ডিং ইএমএফটা তার গায়ে লেখা থাকবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তাহলে জাস্ট একটা জিনিস জেনে রাখলাম, যদি আমি কি করি KCl এর ঘনমাত্রাকে বাড়াই দিই তার ইএমএফটা বাড়বে। দেখি বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে বলো? সবাই বলতেছো ডি, গুড, এই তো পারছো সবাই। যেহেতু এখানে Hg থেকে Hg2Cl2, এটার আনসার হবে ডি। এরপর দেখি বলো এটা কি হবে? একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কত? ওই কে বলছো, যে বলছো তার পিডা আছে। এটা কি হবে? এটা হবে সি। কেমনে হবে? আমি শিখেছি না, 0 হবে তোমাদের। এটা কি হবে? ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটা ব্যবহৃত হয়? সবাই কি করে 1 নাম্বারটা জায়গায় 1 নাম্বার হবে না, এখানে কোনটা হবে? Hg2Cl2 হবে। কতবার আসছে দেখো পরীক্ষায়। প্রাইমারি নির্দেশক কোনটা? এখানে কোনটা হবে বলো? প্রাইমারি নির্দেশক কোনটা? প্রাইমারি হবে হাইড্রোজেন। এইগুলো তো গৌণ নির্দেশক। তাহলে আমাদের নির্দেশক তড়িৎদ্বার শেষ, টপিকটা শেষ। দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা? নির্দেশক তড়িৎদ্বার আমাদের এই টপিকটা শেষ। আশা করি তোমরা সবাই এবার বুঝতে পারছো সব কিছু। ঠিক আছে, এবার আমরা আলোচনা করবো অর্ধকোষের শ্রেণীবিভাগ। অর্ধকোষের শ্রেণীবিভাগ জিনিসটা কি? চলো আমি তোমাকে দেখাই দিই। এই যে আমরা অর্ধকোষ শিখছি না, এই যে ধরো একটা অর্ধকোষ এরকম ছিল। অর্ধকোষ বলতে আমরা কি বুঝি? আচ্ছা আগে বলো তো অর্ধকোষ বলতে কি বুঝো? অর্ধকোষ বোঝানো হয় ওই যে আমাদের জিঙ্ক দণ্ড প্লাস তড়িৎ বিশ্লেষ্য, এটাকে আমরা বলি অর্ধকোষ, তাই না? এটা আমরা শিখে আসছিলাম। অর্ধকোষের আমাদের হচ্ছে শ্রেণী বিভাগটা দেখো। এক ধরনের এই যে
আমাদের কি হয় ধাতু ধাতবায়ন অর্ধকোষ, এগুলো কীরকম হবে, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কনভার্ট হয় এই ধরনের অর্ধকোষ, বা কপার 2+ থেকে কপারে কনভার্ট হয় এই ধরনের অর্ধকোষ। তাহলে এই অর্ধকোষগুলোকে আমরা কী টাইপের অর্ধকোষ বলবো, ধাতু ধাতবায়ন অর্ধকোষ। কী টাইপের অর্ধকোষ বলবো, ধাতু ধাতবায়ন অর্ধকোষ। আচ্ছা, এরপরে দেখো আরেকটা যেটা ছিল আমাদের ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। একটা জিনিস দেখো তো, অদ্রবণীয় কথা বলছে, অদ্রবণীয় এটার ভৌত অবস্থা কী হবে বলতে পারো? কেউ যদি অদ্রবণীয় হয় তার ভৌত অবস্থা কী হবে, নর্মালি যে অদক্ষেপ হিসেবে জমা হয় আর কি, ধরো তার ভৌত অবস্থা হবে কি সলিড, সলিড হবে না, তার ভৌত অবস্থা হবে সলিড। তাহলে একটা ধাতুকে ইউজ করবো আমরা, তাহলে একটা ধাতুকে ইউজ করবো, ধরো মার্কারি ধাতু ইউজ করলাম। আর এই ধাতুটারই একটা অদ্রবণীয় লবণ ইউজ করবো, যেটা হইতে পারে Hg2Cl2। তোমরা দেখবে এর পাশে কিন্তু সলিড লেখা ছিল। তাহলে আমাকে তুমি বলো তো এই অর্ধকোষটা আসলে অ্যাকচুয়ালি কোনটা হবে, ওই যে ক্যালোমেল তরিদ্দার না? তাহলে ক্যালোমেল তরিদ্দার হবে না, এটা তাহলে কি হবে, ক্যালোমেল তরিদ্দার হবে। এখান থেকে কি ধরনের কোয়েশ্চন থাকবে জানো, এখান থেকে তোমার এমসিকিউতে কোয়েশ্চন থাকবে এরকম যে নিচের কোনটি ধাতু ও ধাতুর লবণ অর্ধকোষ, তখন দেখাবা কি ক্যালোমেল তরিদ্দার। যদি জিজ্ঞেস করে নিচের কোনটি ধাতু ধাতবায়ন অর্ধকোষ, তখন দেখাবা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ বা কপার থেকে কপার 2+ এরকম দেখা দিবা। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আছে আমাদের জারণ বিজারণ অর্ধকোষ। জারণ বিজারণ অর্ধকোষ মানে কি, এইখানে অবশ্যই মনে রাখবা অবস্থান্তর ধাতু থাকবে। এখানে কি থাকবে, অবস্থান্তর ধাতু থাকবে। এগুলো জাস্ট চিনে রাখা, এগুলো থেকে কোয়েশ্চন আসে এরকমই যে কোনটা এটা হয় কোনটা সেটা হয়। তাহলে এটা কি হবে, ধরো তোমার হচ্ছে এরকম হইতে পারে Fe2+ থেকে Fe3+ কনভার্ট হয়েছে এই ধরনের হইতে পারে, বা Sn2+ থেকে Sn4+ কনভার্ট হয়েছে এই ধরনের হইতে পারে। Snটা মনে রাখিও না, Feটা মনে রাখলেই চলে। তাহলে এই ধরনের অর্ধকোষগুলো কীরকম হয় বলো তো, জারণ বিজারণ অর্ধকোষ হয়ে থাকে, জারণ বিজারণ অর্ধকোষ হয়ে থাকে। আচ্ছা, স্লো পড়াতে বলতেছো, নোট করতে হবে না তো, নোট করতে হবে না, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। একজন বলছো একটু স্লো পড়ান, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, তখন তুমি পিডিএফ থেকে দেখে নিও। এই এডমিশন টাইমে এসে নোট করার কোনো দরকার নাই, এডমিশনে তুমি তোমার প্র্যাকটিসের উপর ফোকাস করো, এক্সামের উপর ফোকাস করো, কেমন? আচ্ছা ওকে, এবার আসি আমরা গ্যাস অর্ধকোষ। গ্যাস অর্ধকোষ কোনটা বলতে পারবা, গ্যাস অর্ধকোষ কোনটা? গ্যাস অর্ধকোষ হচ্ছে তোমার হাইড্রোজেন তরিদ্দার। কি তরিদ্দার? গ্যাস অর্ধকোষ কোনটা? গ্যাস অর্ধকোষ হচ্ছে তোমার হাইড্রোজেন তরিদ্দার বা প্রমাণ হাইড্রোজেন তরিদ্দার। কারণ সেখানে কি হয়েছিল বলতো, ওই যে হাফ, দেখো এরকম মনে আছে কিনা, হাফ H2 গ্যাস সে একটা ইলেকট্রন ছেড়ে দিছিল, ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হচ্ছে H+ অ্যাকুয়াসে কনভার্ট হয়েছিল। তাহলে এখানে গ্যাসীয় অবস্থা ছিল, তাহলে এটাকে আমরা বলবো আমাদের গ্যাস অর্ধকোষ। তাহলে গ্যাস অর্ধকোষের উদাহরণ কোনটা, এই হাইড্রোজেন তরিদ্দার। আর আরেকটা আছে আমাদের এখানে ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ। ধাতু অ্যামালগাম কীরকম, ধরো একটা আমরা যৌগের নাম সবাই চিনি, সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম NaHG। আর যদি তাহলে আর ধাতুর আয়ন, তাহলে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন। তাহলে এরকম যদি কোনো অর্ধকোষ থাকে, ধরো সোডিয়াম অ্যামালগাম লিখছে স্ল্যাশ দিয়ে সোডিয়াম প্লাস লিখছে, তাহলে এই ধরনের অর্ধকোষকে আমরা কি বলবো, এই ধরনের অর্ধকোষকে আমরা বলবো ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ। তাহলে আমি চলো তোমাকে সামারি করি। তোমাকে যদি বলে ধাতু ধাতবায়ন অর্ধকোষ কোনটা, তাহলে কোনটা দেখাবা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অথবা কপার 2+ থেকে কপার, অথবা কপার থেকে কপার 2+। এই ধরনের অর্ধকোষগুলোকে আমরা বলি ধাতু ধাতবায়ন অর্ধকোষ। তোমাকে যদি বলে ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, তুমি বলবা ক্যালোমেল তরিদ্দার। তোমাকে যদি বলে জারণ বিজারণ অর্ধকোষ, তুমি দেখবা সেখানে আগে অবস্থান ধাতু আছে কিনা। আর এরকম আরেকটা জিনিস দেখো, অনেক সময় এমন হয় অবস্থান ধাতু থাকে না, তো যেমন এরকম দেখো, ধরো Sn2+ থেকে ধরো Sn4+ কনভার্ট হয়েছে, এখানে কিন্তু অবস্থান ধাতু নাই, বাট এখানে দেখো দুইটারই জারণ অবস্থা দেওয়া আছে। এই ধরনের কোষগুলোকে আমরা ক্ষেত্র বিশেষে জারণ বিজারণ অর্ধকোষ বলি। তবে এক্সাক্ট কারেক্ট আনসার কোনটা, সেখানে অবস্থান ধাতু থাকতে হবে, বাট কোনো সময় যদি অবস্থান ধাতু না থাকে, সেই ক্ষেত্রে যদি এরকম এদের জারণ অবস্থাভাবে দেওয়া থাকে, তাহলে সেটাও কী হবে বলতো, জারণ বিজারণ অর্ধকোষ হবে। ঠিক আছে, আচ্ছা তারপর গ্যাস অর্ধকোষ কোনটা, ওই যে আমাদের হাইড্রোজেন তরিদ্দার অর্ধকোষটা আর ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ, তো দেখাই দিলাম। দেখি বলো তো এটা কী হবে আনসার, এটার আনসার কোনটা হবে বলো, কি বলছো? আচ্ছা নোট করার দরকার নেই, নোট করার দরকার নেই, এটার আনসার কোনটা হবে, এটার আনসার হবে ডি নাম্বার, জারণ বিজারণ অর্ধকোষ। যদি জিজ্ঞেস করে আগে ফার্স্টে চেক করবা আয়রন আছে কিনা, আয়রন যদি না থাকে তাহলে অ্যাসেনের উদাহরণটা চেক করবা। বুঝতে পারছো, তোমার বইতে শুধুমাত্র দুইটা উদাহরণই দিয়ে দিছে।
ঠিক আছে। তারপর এবার আসো আমরা আলোচনা করব শুষ্ক কোষকে নিয়ে। তো শুষ্ক কোষ জিনিসটা কি? ওই যে আমাদের পেন্সিল ব্যাটারি থাকে না, পেন্সিল ব্যাটারি কীরকম হতে পারে, ধরো এসির রিমোটের পেন্সিল ব্যাটারি বা হচ্ছে যে তোমার টর্চ লাইটের পেন্সিল ব্যাটারি। তো আমরা এখানে একটা শুষ্ক কোষকে আঁকার চেষ্টা করছি। তোমার পরীক্ষা আঁকার দরকার নেই, তোমার জাস্ট হচ্ছে যে এই ডেফিনেশন, এই লেখাগুলো এগুলো পড়লেই চলবে, আর এটার গঠনের মধ্যে কী কী থাকে সেটা পড়লেই চলবে, চিত্র আঁকার তোমার দরকার নেই। প্রথমে আগে আলোচনা করি, এই যে শুষ্ক কোষ থাকে এটাকে আমরা ল্যাকলেন্স স্যালো বলে থাকি বা ল্যাকলেন্স কোষ। শুষ্ক কোষের অপর নাম কি বলতো? শুষ্ক কোষের অপর নাম হচ্ছে ল্যাকলেন্স কোষ। এটার অপর নাম হচ্ছে ল্যাকলেন্স কোষ। এটার অপর নাম কি? ল্যাকলেন্স কোষ। ঠিক আছে? আচ্ছা, এটাকে শুষ্ক কোষ কেন বলা হয়? এটাকে শুষ্ক কোষ বলার কারণটা হচ্ছে, নর্মালি কোষে কি হয় বলতো, তরল তড়িৎ বিশ্লেষ্য থাকে, বাট শুষ্ক কোষে তরল তড়িৎ বিশ্লেষের পরিবর্তে পেস্ট থাকে। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি থাকবে বলতো? পেস্ট থাকবে। ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পেস্ট থাকবে। মানে তরল তড়িৎ বিশ্লেষের পরিবর্তে যদি তুমি পেস্টকে নাও, আমাদের হচ্ছে হিসেবে, একটা সেকেন্ড, ওকে, তাহলে যদি তুমি পেস্টকে যদি নাও, তাহলে এই ধরনের কোষকে আমরা কি বলি? এই ধরনের কোষকে আমরা বলি শুষ্ক কোষ বা ড্রাই সেল। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো এখানের মধ্যে এটা যদি স্ট্রাকচার দেখার চেষ্টা করি, পেন্সিল ব্যাটারি যেটা আছে না, আমি তোমাকে যদি একটু করে একটা করে দাঁড়াও দেখাই, একটু ভাবনি দাঁড়াও, এসি আমার কাছে যে এসি আছে একটু বুঝাই। এই যে ধরো এসি রিমোট, কেমন একটু ভাব নিচ্ছে আর কি। তো এসি রিমোটের মধ্যে এই যে ধরো ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাকে নিলাম। তো ব্যাটারিটাকে নেওয়ার পরে এই যে দেখো আমি কি করছি, এখানে এটাকে হইতেছে এখানে কেটে ফেলছি। কেটে এটার যে জামা আছে না, মানে জামা বা কোটিং, এই কোটিংটাকে হচ্ছে আমি এভাবে ফ্ল্যাট করে শোয়াই দিছি। মানে এটাকে জাস্ট কেটে আমি, এটা তো গোল্লা, এই বরাবর কাটছি এই ইয়াটাকে, এটার যে কোটাটাকে কাটার পরে আমি জাস্ট এটাকে ধরো এই একটা সোজা একটা পেজের মতো বানিয়ে ফেলছি আর কি, এই যে 2 ডাইমেনশনাল। কেমন? এই যে এটা দেখতেছো না, এটা হচ্ছে এটা মাঝখানেরটা কার্বন দণ্ড। এটার উপরে একটা কি থাকে? পজিটিভ প্রান্ত। নিচে কি থাকে বলো তো? নেগেটিভ প্রান্ত থাকে। ঠিক আছে? শুষ্ক কোষে। ওকে, তাহলে এবার চলো আমি তোমাকে দেখাই এখানে পজিটিভ প্রান্ত হিসেবে কি থাকে, নেগেটিভ প্রান্ত হিসেবে কি থাকে, সব আলোচনা করি আসো। ঠিক আছে, দেখো এখানে আমাদের এই যে আমাদের পজিটিভ প্রান্ত যেটা আছে আমাদের, একটা সেকেন্ড আমি কলমটা নিই। পজিটিভ প্রান্তটাকে আমরা বলি আমাদের অ্যানোড। পজিটিভ প্রান্তটাকে আমরা কি বলি? পজিটিভ প্রান্তটাকে আমরা বলি হচ্ছে আমাদের অ্যানোড। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যানোড এবং এটা জিঙ্কের তৈরি হয়। আর এখানে যে দণ্ডটা তুমি দেখতেছো না, এটাকে বলা হয় কার্বন দণ্ড। এটাকে কি বলা হয় বলো তো? কার্বন দণ্ড বলা হয়। আর এইখানে যেটা দেখতেছো তুমি, এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে দস্তার পাত্র। এটা দস্তার পাত্র বা এটা কোটা, আমরা এটাকে দস্তার কোটাও বলতে পারি। ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? দস্তার পাত্র বা দস্তার, আমরা এটাকে কোটাও বলতে পারি। আর এই যে দেখতেছো হলুদ কালার যেগুলো আছে, এই যে হলুদ কালার যেগুলো আছে, হলুদ কালারগুলো, এগুলোই হচ্ছে কি বলতো তোমার ওই যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পেস্ট যেটা থাকে সেটা। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পেস্ট যেটা থাকে সেটা। বুঝতে পারছো? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পেস্ট যেটা থাকে সেটা। এখন কথা হচ্ছে এখানে পেস্ট হিসেবে কি থাকে, চলো দেখাই আসো। এখানে পেস্ট হিসেবে কি থাকে চলো দেখাই। এই জায়গায় পেস্ট হিসেবে কি থাকে? এই জায়গায় পেস্ট হিসেবে থাকবে কার্বন, তারপরে তোমার হচ্ছে যে MnO2, তারপর তোমার হচ্ছে NH4Cl এবং তোমার হচ্ছে জিঙ্ক Cl এর মিশ্রণ বা পেস্ট, জিঙ্ক Cl2 এটার। তাহলে এই যে দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে তোমার এই জায়গায় এই যে পেস্ট হিসেবে কে থাকবে? কার্বন, MnO2, NH4Cl আর জিঙ্ক ক্লোরাইডের পেস্ট বা মিশ্রণ থাকবে। তো তোমার এখান থেকে তাহলে কী কী মনে রাখতে হবে? ড্রাইসেল থেকে মনে রাখতে হবে এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় জিঙ্কে। এখানে একটা কার্বন দণ্ড থাকে। কি থাকে বলো তো? কার্বন দণ্ড থাকবে। আর এটার যে প্যাকেটিং করা হয় সেটা দস্তার পাত্র বা এটাকে আমরা দস্তার কোটাও বলে থাকি। এখানে পেস্ট হিসেবে কে থাকে? কার্বন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, NH4Cl আর জিঙ্ক ক্লোরাইডের পেস্ট থাকে। আচ্ছা, আর এটাকে ল্যাকলেন্স কোষও আমরা বলে থাকি। এই NH4Cl এর একটা বিশেষ মানে দরকারি আছে, সেটা কি? NH4Clটা বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করবে। তাহলে এখানের মধ্যে বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে NH4Cl। আর এই ড্রাই সেলের EMF কত হয়? 1.5 ভোল্ট হয়ে থাকে। আর এটা কোথায় ব্যবহার করা হয় একটু জাস্ট ব্যবহারটা পড়ে নিবা। দেখো তো ড্রাই সেলটা বুঝতে পারছো কিনা। অ্যানোড ক্যাথোড কোনটা? অ্যানোড হচ্ছে ওই যে উপরের প্রান্তটা, আর ক্যাথোড হচ্ছে তোমার নিচের প্রান্তটা। এখানে বিক্রিয়া মনে রাখার দরকার নাই, বিক্রিয়া তোমার এখানে লাগবে না। কেমন? জাস্ট তোমার তথ্য যেগুলো বলছি না আমি, কী কী তথ্য বলছি? এই যে এটা আমার কার্বন দণ্ড,
এই যে আমার এটা কার্বন দণ্ড, তারপর হচ্ছে যে এখানে কি পেস্ট থাকে সেটা, এখানে NH4Cl এর কাজটা কি সেটা, এখানে দস্তার পাত্র বা কোটা থাকে সেটা, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। দেখি বল এটার আনসার কি হবে। এটার আনসার কি হবে বলো, যে তোমার নিচের কোন জোড়া ইলেকট্রোড সাধারণত ড্রাই সেলে ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয় বলো তো? সবাই বলছো সি, গুড। এই যে কারণ কার্বন দণ্ড এবং দস্তার কোটা। ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সট আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমাদের নার্নস সমীকরণ। আমাদের এই যে 9টা 30-এর মধ্যেই, 9টা 30 বলতেছি, 10টা 30-এর মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। নার্নস সমীকরণ এটাই জাস্ট আমাদের লাস্ট পড়া। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, চলো আমি তোমাকে এটার আগে দেখাই, আসো একটু ভেঙে ভেঙে করবো। আসো একটা বিক্রিয়াকে আমরা নিই, কেমন? ধর এটা বিক্রিয়া হচ্ছে আমার এরকম, এ আছে আমার কাছে, এখানে এ আছে, আর ধরো যাক আমার কাছে এখানে বি প্লাস আছে। ঠিক আছে, আর এটা ধরো কোথায় পরিণত হয়েছে, এটা ধরো এ প্লাসে পরিণত হয়েছে, আর ধরো যাক এটা হচ্ছে তোমার এখানে বিতে পরিণত হয়েছে। তাহলে একটা জেনারেল একটা বিক্রিয়াকে নিয়েছি আমি, জেনারেল একটা বিক্রিয়া দিয়ে বোঝাচ্ছি। একটা এ, একটা বি প্লাস, তো এরা বিক্রিয়া করছে, এটা এ প্লাসে পরিণত হয়েছে, আর বি প্লাসটা বিতে পরিণত হয়েছে। এখানে আমাকে একটু বলতে পারবা কার জারণ হয়েছে? কার জারণ হয়েছে বলতে পারবা? কার জারণ হয়েছে? এর জারণ হয়েছে না? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আসো আমরা এইটার মূল সংখ্যাকে এক্স বলতেছি, এটার মূল সংখ্যাকে ওয়াই বলতেছি। তাহলে এ প্লাসের মূল সংখ্যা তো এক্সই হবে, আর বি এর মূল সংখ্যা কত হবে তখন বলো তো? ওয়াই হবে। এ প্লাসের মূল সংখ্যা কী হবে বলো তো? এক্স হবে, যেহেতু এর মূল সংখ্যা এক্স ধরে নিছি, আর বি প্লাসের মূল সংখ্যা আমি ওয়াই ধরে নিছি। হ্যাঁ, ক্যালকুলেশনের ম্যাথ সব দেখাই দিব, টেনশন নিও না, এগুলো আমি শর্টকাট সব শিখাই দিব, টেনশন নিও না, আমি তো আছি। কেমন? দেখো, তাহলে এটা একটা র্যান্ডম আমরা জেনারেল একটা বিক্রিয়া নিছি। তাহলে এই বিক্রিয়ায় যদি আমি নার্নস সমীকরণে ব্যবহার করি, তাহলে এই বিক্রিয়ার জন্য নার্নস্ট সমীকরণ হবে, এই বিক্রিয়ার জন্য নার্নস্ট ইকুয়েশন হবে ই সেল, মানে ই সেল বা ইএমএফ, এটা ইকুয়াল টু ই সেল নট মাইনাস 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 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। সবগুলার পরিচয় দিব, টেনশন নিও না, সবগুলার পরিচয় দিব, ইএফ। আর এখানে লিখে আমরা লগারিদম অফ। দেখো, আচ্ছা তোমরা আমাকে আগে বলো তো, তোমরা কি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ছো? তোমরা কি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ছো? রাসায়নিক পরিবর্তন পড়ছো? রাসায়নিক পরিবর্তনে ওই যে ক্যাপিকেসি লিখতা না, উপরে কাকে লিখতা? উৎপাদন নাকি বিক্রিয়ক? ক্যাপিকেসি লেখার সময় উপরে কাকে লিখতা? উৎপাদন নাকি বিক্রিয়ককে লিখতা? বলো তো, ক্যাপিকেসি পড়ার সময় উৎপাদকে লিখতা, এখানে উৎপাদকে লিখবা, এখানেও কাকে লিখবা? উপরে লিখবা উৎপাদক, নিচে লিখবা বিক্রিয়ক। বাট কাহিনী হচ্ছে শুধুমাত্র আয়নগুলাকে লিখবা, শুধুমাত্র কাদেরকে লিখবা? আয়নগুলাকে। ওই যে তোমরা যেরকম দেখছিলা এই যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে, যদি গ্যাসীয় আর সলিড থাকে তাহলে সলিডগুলোকে 1 ধরে নিতে হয়, শুধুমাত্র গ্যাসীয়কে লেখা হয়। সেমভাবে এখানে শুধুমাত্র কাকে বিবেচনা করব আমরা? এই যে যারা আয়ন হিসেবে আছে তাদেরকে বিবেচনা করব, কারণ এরা কিন্তু সলিড, এরা ভৌত অবস্থা সলিড। শুধুমাত্র যারা আয়ন হিসেবে আছে তাদেরকে বিবেচনা করব। তাহলে উপরে আমরা কাকে লিখব? উপরে আমরা এ প্লাসকে লিখব, এ প্লাসের ঘনমাত্রা। নিচে আমরা লিখব বি প্লাসের ঘনমাত্রা, কারণ বি প্লাসটা বিক্রিয়ক হিসেবে আছে। আর আমাকে বলো, তোমরা রাসায়নিক পরিবর্তনে মূল সংখ্যাটাকে পাওয়ার হিসেবে লিখতা না? তাহলে এ প্লাসের মূল সংখ্যা এক্স, এটাকে এখানে পাওয়ার হিসেবে লিখবা, এটাকে আমরা লিখবো পাওয়ার হিসেবে ওয়াইটাকে। ঠিক আছে, দেখো তো এটাই হচ্ছে আমার নার্নস্টের সমীকরণ। এবার আসো আস্তে আস্তে আমি পরিচয় দেওয়া স্টার্ট করি। প্রথম কথা, ই সেল, এটা তো কোষের বিভব। ই সেলের পরিচয় কি? ই সেল এটার পরিচয় হচ্ছে টি তাপমাত্রায়, টি কেলভিন তাপমাত্রায় কোষের বিভব। টি তাপমাত্রায় কোষের বিভব, এটা হচ্ছে ই সেলের পরিচয়। ই নট সেল এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে প্রমাণ অবস্থায়। এটার পরিচয় হচ্ছে কি? প্রমাণ অবস্থায়। এখন প্রমাণ অবস্থা বলতে কোনটা বোঝে? এসটিপি না, এখানে এসটিপি না, এখানে প্রমাণ অবস্থা বলতে বোঝাবে 298 কেলভিন বা 25°C তাপমাত্রা এবং 1 মোলার ঘনমাত্রাকে, তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা যদি কত হয় 1 মোলার হয়, সেটাকে বলবো প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থায় কোষের বিভব। ইনট সেলের পরিচয়টা কি? প্রমাণ অবস্থায় কোষের বিভব। আমি আগে ফুল সূত্র তোমাকে দেখাচ্ছি, পরে হচ্ছে আমি তোমাকে শর্টকাটগুলো দেখা দিব। তাহলে দেখো তো ই সেলের পরিচয়টা কি?
টি তাপমাত্রায় কোষের বিভব, আর ইনট সেলের পরিচয়টা কি? প্রমাণ অবস্থায়, তার মানে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস। বা প্রমাণ অবস্থা বলতে কি বুঝবো? তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হবে 1 মোলার আর তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় তোমার হচ্ছে কোষের বিভব। আর আর এটা তো তোমরা সবাই জানো, 8.314 জুল পার কেলভিন মোল ইনভার্স 1। এর পরিচয়টা কি? তুল্য সংখ্যা। এর পরিচয় হচ্ছে তুল্য সংখ্যা। আর এফ এর পরিচয়টা কি? ওই যে 96,500 কুলম। আর টেম্পারেচারের তো আমরা জানি এখানে এটা হচ্ছে কেলভিন এককে হবে। এটা কোন এককে হবে? এটা কেলভিন এককে হবে। এটা কেলভিন এককে হবে। এতটুকু কি বুঝতে পারছো কিনা আমাকে একটু করে বলো। এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইবার একটা জিনিস আমাকে বলো তো, যে তুমি এই যে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে আমি এই জিনিসটা বলতে পারি না যে বিক্রিয়া অনুপাত। এই টার্মটা তোমরা শুনছো, বিক্রিয়া অনুপাত। রাসায়নিক পরিবর্তন পড়ার সময় বিক্রিয়া অনুপাত এই টার্মটা তোমরা শুনছো, যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। একটা হচ্ছে ক্যাপিগেসি, সেটা হচ্ছে শুধু সাম্যাবস্থায়। আর সাম্যাবস্থা না হইলে যে কোনো অবস্থায় সেটাকে আমরা কি বলি? কিউ বলি বা বিক্রিয়া অনুপাত বলি। বিক্রিয়া অনুপাতের সূত্র কিন্তু ওই যে ক্যাপিগেসির মতোই। তাহলে এইটাকেও আমি কি বলতে পারি? অ্যাকচুয়ালি কিউ বলতে পারি না বা বিক্রিয়া অনুপাত বলতে পারি না, উৎপাদক বাই বিক্রিয়ক আর কি। এটাকে আমি কি বলতে পারি বলতো? কিউ মানে উৎপাদক বাই বিক্রিয়ক আমি বলতে পারি। ঠিক আছে, দেখো। ওকে, রাসায়নিক পরিবর্তনে তোমাদের এটা পড়ে আসার কথা। তার মানে আমি কি বলতে পারি? এই যে এই জিনিসটা আছে, এটাকে আমি বলতে পারি বিক্রিয়া অনুপাত। এটাকে আমি বলতে পারি বিক্রিয়া অনুপাত, যেটাকে আমি কিউ দিয়ে প্রকাশ করতে পারি। বিক্রিয়া অনুপাত, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? কিউ দিয়ে প্রকাশ করতে পারি। আমি আগে তোমাকে সব সূত্র একটু প্রমাণ করে আসবো বা দেখাই দিব, পরে হচ্ছে আমি শর্টকাট শিখাই দিব। দেখো, এইবারে যদি আমি এই সূত্রটাকে আরেকবার লিখতাম, তাহলে দেখো তো আমি কি পাইতাম? আমি পাইছি তাহলে এখানে ই সেল ইকুয়াল টু ই নট সেল। পরে সব আমি নোট ডাউনও করে দিব যেন তোমার বুঝতে সুবিধা হয়, প্র্যাকটিস করতে সুবিধা হয়। মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে কত? ইএফ। আর এখানে পাইছি তোমরা তাহলে লগারিদম অফ, আমি তাহলে বড় হাতের কিউ লিখতে পারি। মানে আমি কি করছি বলো তো? এই পুরো জিনিসটার জায়গায় জাস্ট কি দিয়ে রিপ্লেস করে দিছি? রিপ্লেস করে দিছি বড় হাতের কিউ দিয়ে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি শিখাইছিলাম না, যে দুইটা প্রেসার ছিল, একটাকে আমরা বলছিলাম দ্রবণ চাপ, একটাকে আমরা বলছিলাম অবিশ্রবণ চাপ। আমাকে বলো একটু করে যে সাম্যাবস্থায় দুইটা আসলে কি হয়? সাম্যাবস্থায় যদি হয়, এটা গত ক্লাসের পড়া, সাম্যাবস্থায় ওই যে দ্রবণ চাপ এটা অবিশ্রবণ চাপের সমান হয়ে যায় না? বলো তো, গতকালকে পড়াইছিলাম না যে সাম্যাবস্থায় দ্রবণ চাপটা অবিশ্রবণ চাপের সমান হয়। আর যদি দ্রবণ চাপ আর অবিশ্রবণ চাপ যদি সমান হয়, তাহলে এখানে তুমি কোনো ধরনের কারেন্ট পাবা? বলো তো একটু করে, কোনো ধরনের কারেন্ট পাবা? তাহলে এইখানে ইসেলটা কত হবে বলো তো? এই অবস্থায় বলো তো ইসেলটা তাহলে কত হবে? ইসেল হবে 0, যেহেতু তুমি কোনো কারেন্ট পাচ্ছ না, তাহলে ইসেল হবে 0। তাহলে তুমি আমাকে বলো তো এখানে সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাতকে আমরা কি বলি? সাম্য ধ্রুবক বলি না? সাম্যাবস্থায় আমি বিক্রিয়া অনুপাতকে কি বলে থাকি? সাম্য ধ্রুবক বলে থাকি। এটাকে আমরা ক্যাসিও বলতে পারি। ঠিক আছে, ওকে। এখন এগুলো যদি আমি এখানে রিপ্লেস করি, তাহলে আমি যদি এখানে লিখি সাম্যাবস্থায়, রিপ্লেস করতেছি সবগুলোকে, তাহলে একটা সূত্র পাবো এখান থেকে। দেখো, আমি যদি এখন সাম্যাবস্থা চিন্তা করি, তাহলে ই সেলের জায়গায় 0 বসাবো। ইনট সেল তো এটা তো একদম ফিক্সড ভ্যালু, এটাই ভ্যালু সবসময় ফিক্স থাকবে, কারণ এটা তো প্রমাণ অবস্থায় ক্যালকুলেশন করা। তাহলে এখানে হবে 3.303 RT ডিভাইডেড বাই এখানে আসবে কত? ইএফ আসবে, ডিভাইডেড বাই এখানে কত আসবে? ইএফ আসবে। আর এখানে আসবে লগারিদম অফ, এটা কে হয়ে যাবে, কিউ এর জায়গায় কি হয়ে যাবে? কে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? ইনট সেল, ইনট সেল এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি এখানে 2.303 RT ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ আর লগারিদম অফ কে। তাহলে এইটা যেটা পাইছি না, সেটা হচ্ছে ইনট সেলের একটা সূত্র। ইনট সেলের একটা সূত্র। দেখো, ইনট সেলের দুইটা সূত্র আছে। ইনট সেলের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে এরকম, ইনট অফ অ্যানোড, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়। আচ্ছা, দেখো, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো একটা সূত্র আগে ইএমএফ এর শিখাইছিলেন, সেই সূত্রটা ছিল কি? ই অফ অ্যানোড অক্সিডেশন প্লাস ই অফ ক্যাথোড রিডাকশন। তাহলে
তাহলে আমরা কখন নার্নসের সমীকরণ ইউজ করবো আর কখন হচ্ছে যে এই সূত্রটা ইউজ করবো? ই অফ অ্যানোড অক্সিডেশন প্লাস ই অফ ক্যাথোড রিডাকশন এটা ইউজ করা হয় যদি প্রশ্নে তড়িৎ বিশ্লেষ্যগুলোর ঘনমাত্রা দেওয়া না থাকে। আর যদি প্রশ্নে তড়িৎ বিশ্লেষ্য ঘনমাত্রা দেওয়া না থাকে তাহলে সেই ঘনমাত্রাকে আমরা বাই ডিফল্ট 1 মোলার বা প্রমাণ অবস্থা ধরে নিই। মানে অ্যাকচুয়ালি যে তুমি ইএমএফটা হিসাব করছিলা ই অফ অ্যানোড অক্সিডেশন প্লাস ই অফ ক্যাথোড রিডাকশন দিয়ে, সেটা আসলে কি ছিল? সেটা আসলে প্রমাণ অবস্থায় ইএমএফ ছিল। মানে তোমার যদি প্রশ্নে ঘনমাত্রা দেওয়া না থাকে তাহলে তুমি ইএমএফ ইকুয়াল টু ই অফ অ্যানোড অক্সিডেশন প্লাস ই অফ ক্যাথোড রিডাকশন দিয়ে করবা। আর যদি কোশ্চেনে ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা দিয়ে করবা। আমি সেটাও নোট ডাউন করে দিব, টেনশন নিও না, ঠিক আছে? সেটা আমি তোমাকে নোট ডাউন করে দিব। আচ্ছা, তার মানে ইনট সাইডের একটা সূত্র কিন্তু আমাদের এটা ছিল, আর আরেকটা সূত্র আমরা তাহলে এখানে কি পেয়ে গেলাম? 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। একটু ধৈর্য ধরো, 10:30টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর তখন আমি সব দেখবো তোমাকে এগুলো পান্তাবাদ হয়ে গেছে। একটু প্রথম কঠিন লাগতেছে এগুলো, আশা করি আমি জানি, বাট একটু তুমি দেখতে থাকো, এগুলো দেখবো তোমার কাছে হয়ে যাবে। পি মানে কি? ওই যে পি মানে হচ্ছে প্রেশার। হ্যাঁ, পি মানে হচ্ছে প্রেশার, ঠিক আছে। তাহলে ইনট সেলের আমি সূত্রগুলো এখানে পেয়ে গেছি, ইনট সেলের সূত্রগুলো আমি এখানে পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। এইবার তাহলে চলো একটা ভ্যালু তোমাকে আমি বের করি। তুমি দেখবা এই যে 2.303 আর নর্মালি প্রশ্নে যদি কখনো টেম্পারেচার না বলে দেয় তাহলে টেম্পারেচারকে আমরা 298 কেলভিন ধরে নিই। তাহলে প্রশ্ন যদি কখনো কি না বলে, টেম্পারেচার বলে না দেয়, তাহলে টেম্পারেচারকে আমরা কত ধরে নিই? 298 কেলভিন ধরে নিই। এটাকে তুমি যদি 96,500 দিয়ে ভাগ করো, কত আসবে বলতে পারো? 96,500 দিয়ে ভাগ করো, দেখবা এটার ভ্যালু আসতেছে 0.0592 আসে। এটাকে 2 লেখার দরকার নেই, আসলে 059 লিখলে আসলে চলে আর কি। এই ভ্যালুটা তোমার মুখস্থ রাখবা, এই ভ্যালুটা তোমার কি রাখবা বলো তো? এখানে মুখস্থ রাখবো। হ্যাঁ, রিভিউ করে দিব একটু পড়াটা শেষ হোক, পরে আমি রিভিউ করে দিব এই সূত্রটা পুরোটাই। জাস্ট 2.303 আর 298,596,500, এটাকে আমরা পাই, এটাকে ভাগ করলে আমরা কত পাই? এটাকে আমরা ভাগ করলে আমরা পাই হচ্ছে তোমার 0.0592 পেয়ে থাকি। আরেকটা জিনিস দেখো, তার মানে যদি আমি এই ভ্যালুটাকে যদি বসাই তাহলে অ্যাকচুয়ালি কি সূত্র দাঁড়াচ্ছে আমার কাছে? আচ্ছা, এখানে নেক্সট পৃষ্ঠায় যাই আসো। এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো? এতটুকু বুঝতে কার কোনো সমস্যা আছে? এতটুকু বুঝতে কার কোনো সমস্যা আছে বলো তো? এতটুকু কি তোমরা সবাই বুঝতে পারছো? আমি রিভিউ করে দিব, টেনশন নিও না, রিভিউ করে দিব। ওকে, গুড। তাহলে চলো আমি নেক্সটে যাই। নেক্সটে আমি তাহলে এখন তাহলে সূত্রটা আমার কাছে কি দাঁড়াচ্ছে? এখন সূত্র দাঁড়াচ্ছে আমার কাছে ই সেল, এটা ইকুয়াল টু ই নট সেল মাইনাস এই যে 2.303 RT ছিল, দেখো 2.303 RT ডিভাইডেড বাই যে আমার কাছে ইএফ ছিল, তাহলে এটাই গুলো কি পেয়ে গেছে? আর এখানে লগারিদম অফ কে ছিল, রাইট? তাহলে আমি যদি এখন এটাকে রিপ্লেস করি, এতটুকু আমি ধরো সেম রাখতেছি, তাহলে এটাকে আমি রিপ্লেস করে কি সূত্র বানাতে পারতেছি? এমসিকিউর জন্য শর্টকাট বানাতে পারতেছি আমি এরকম। আমি তো এই যে এই ভ্যালুটাকে যদি রিপ্লেস করে দিই তাহলে আমি এখানে ই লিখবো, লগারিদম অফ কে। এবং এটা কখন লেখা যাবে বলো তো? যদি আমার প্রশ্নের টেম্পারেচার 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস বলা থাকে। আর নর্মালি যদি কোয়েশ্চনে টেম্পারেচার বলে না দেয় তাহলে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই, ঠিক আছে? আচ্ছা, আর আরও একটা শর্টকাট বানানো যায়। নর্মালি যেটা হয় আমাদের যতগুলো ম্যাথ থাকে সবগুলো ম্যাথে, বেশিরভাগ ম্যাথে ই এর ভ্যালুটা 2 আসে। আমাদের যে কী হয় বলো তো? এই যে আমাদের তুল্য সংখ্যা যেটা আছে, তুল্য সংখ্যাটা ই ইকুয়াল টু 2 হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যদি ই ইকুয়াল টু 2 বসাই দাও তাহলে সেই ক্ষেত্রে তুমি আবার শর্টকাট আরেকটা পেয়ে যাবা, ই সেল ইকুয়াল টু ই নট সেল। তখন এটা ভ্যালু কত হয়ে যাবে? এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও দেখবে তাহলে এটা ভ্যালু আসবে 0.0295 লগারিদম অফ কে। সরি, কে না তো কিউ আর কি, কারণ কে তো আসবে যদি সাম্য অবস্থা হয়। কে আসবে কখন? যদি সাম্য অবস্থা হয়। নর্মালি কি থাকে? বিক্রিয় অনুপাত কিউ থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এমসিকিউ ম্যাথ সলভ করার সময় আমরা এটা মনে রাখবো এবং আমরা এটা মনে রাখবো। আর কিউ মানে তো তুমি জানো, উৎপাদের আয়নটা উপরে, বিক্রিয়কের আয়নটা নিচে, ঠিক আছে? উৎপাদের আয়নটা উপরে, বিক্রিয়কের আয়নটা নিচে। রিভিউ করে দিব, টেনশন নিও না। উৎপাদের আয়নটা উপরে, তোমার বিক্রিয়কের আয়নটা নিচে থাকে, ঠিক আছে? আশা করি এতটুকু আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই।
একটা জিনিস আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে আমাদের অনেক সময় কী হবে আমি তোমাকে বলি, হাইড্রোজেন তড়িৎদ্বার আমরা পড়ছি না, হাইড্রোজেন তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বারে ইএমএফটা কত হয় বলো তো? হাইড্রোজেন তড়িৎদ্বারে ইএমএফটা কত হয় পড়াইছি? 0 হয়। কিন্তু কাহিনী ছিল 0 কখন হবে? যদি তড়িৎ বিশ্লেষ্যের মানে HCl এর ঘনমাত্রা কত হয়? 1 মোলার হয়। বাট যদি কখনো এমন হয় HCl এর ঘনমাত্রা যদি 1 মোলার থেকে বেশি বা কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইএমএফটা 0 হবে না। এবং 0 না হয় সেই ক্ষেত্রে সেটাকে তুমি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারও বলতে পারবে না, সেটাকে আমরা নর্মাল হাইড্রোজেন তড়িৎদ্বার বলবো, প্রমাণ কথাটা বলবো না। প্রমাণ কথাটা হইলে অবশ্যই 1 মোলার হবে, ঠিক আছে? তো তাহলে যদি এরকম আমরা লিখি, যদি এই যে হাইড্রোজেনের ঘনমাত্রা H+ ঘনমাত্রা এটা যদি 1 মোলার না হয়, সেই ক্ষেত্রে হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ, এটার একটা শর্টকাট আছে, একটা সূত্র আছে, হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ বা ইসেল আর কি, এটা ইকুয়াল টু হয়ে থাকে 0.0592 ইন্টু পিএইচ, ইন্টু কী হয়ে থাকে বলো তো? পিএইচ হয়ে থাকে। আচ্ছা, আর এই যে ইএমএফ এর ভ্যালুটা আছে না, ইএমএফ এর ভ্যালুটা আছে না, এটা পজিটিভও আসতে পারে, এটা নেগেটিভও আসতে পারে, এটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। ভাই কিছুতেই বুঝলাম না, এটা পজিটিভ আবার নেগেটিভ কেমনে আসতে পারে? কারণ এই যে বিভবটা সেটা তো জারণ বিভবও বোঝাইতে পারে, বিজারণ বিভবও বোঝাইতে পারে। একটার জন্য যদি পজিটিভ আসে, আরেকটার জন্য কী আসে জানি, আমরা সবাই জানি নেগেটিভ আসে। কারণ এটা জারণ বিভবও হইতে পারে, বিজারণ বিভবও হইতে পারে, তাই পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তাহলে এইবার আমাদের সামারি করার পালা চলে আসছে। এবার আসলে আমরা সামারি করব। এবার আমরা সামারি করি। এবার আমাদের সামারির পালা চলে আসছে। তাহলে আমরা নার্নস্ট সমীকরণটার মানে আমি তাহলে পুরোটা সামারি করে দিই, নার্নস্ট ইকুয়েশন। ওকে, এবার দেখবা তোমার কাছে এখন পান্তা ভাত হয়ে গেছে সব কিছু। ওকে, ফার্স্ট কথা হচ্ছে যে যদি ঘনমাত্রা দেওয়া না থাকে, আগে চলো বিক্রিয়াটা লিখে ফেলি। আসো, ধরো বিক্রিয়াটা এরকম ছিল, XA প্লাস YB প্লাস, এখান থেকে কি তৈরি হচ্ছিল? এখান থেকে তৈরি হচ্ছিল হচ্ছে আমাদের এই যে XA প্লাস আর YB তৈরি হচ্ছিল, রাইট? আচ্ছা, তাহলে এইখানে আমাদের যদি আমরা এখন যদি এটা লিখতে চাই, এই যে তোমার তাহলে ফার্স্ট পয়েন্ট, যদি ঘনমাত্রা দেয়া না থাকে তাহলে এটা বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি কি বুঝি? বাই ডিফল্ট ঘনমাত্রা কত আসলে বলো তো? 1 মোলার। বাই ডিফল্ট ঘনমাত্রা কত? 1 মোলার। যেমন ঘনমাত্রা দেওয়া না থাকে, তার মানে এটা মানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ঘনমাত্রা কতটুকু? বাই ডিফল্ট ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। সেই ক্ষেত্রে আমরা ইসেল যখন বের করি, সেই ক্ষেত্রে ইসেল বের করার সূত্রটা কি? ওই যে সরাসরি ই অফ অ্যানোড, এটার জারণ বিভব প্লাস ই অফ ক্যাথোড, এটার বিজারণ বিভব। ওই যে যেটা আমরা বলছিলাম বড় মান মাইনাস ছোট মান, সেটা কেমন গতকালকে আমরা দেখছিলাম। আর যদি ঘনমাত্রা দেওয়া থাকে, যদি ঘনমাত্রা দেয়া থাকে সেই ক্ষেত্রে তোমার নার্নস্টের সমীকরণ ইউজ করতে হবে। আর সেই ক্ষেত্রে সমীকরণ কি হবে? ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে EF, ডিভাইডেড বাই কি বলতো? ডিভাইডেড বাই হচ্ছে EF আর লগারিদম অফ উপরে কি হবে? উপরে হবে উৎপাদের এগুলা। তাহলে উৎপাদ হিসেবে কি আছে বলো? এখানে উৎপাদ হিসেবে আছে A প্লাস। তাহলে A প্লাসের ঘনমাত্রা মূল সংখ্যাটা পাওয়ার আকারে, নিচে হবে B প্লাসের ঘনমাত্রা মূল সংখ্যাটা পাওয়ার আকারে, মূল সংখ্যা এখানে পাওয়ার আকারে। আর এটাকে দুটো শর্টকাট বানাইছিলাম আমরা, শর্টকাটটা কি ছিল বলো তো? এখানে শর্টকাটটা ছিল এরকম, যদি টেম্পারেচার যদি কত হয়? 298 কেলভিন হয়, সেই ক্ষেত্রে ই সেল ইকুয়াল টু কি আসবে? ই নট সেল মাইনাস এখানে কত হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে 0.0592 দিতে পারো, সমস্যা নেই। এখানে ই থাকবে শুধুমাত্র, আর এখানে এই জায়গায় এই জিনিসটা থাকবে। আর এরপরে আরও একটা শর্টকাট আমরা বানাইছিলাম, ওটা আমি লিখতেছি না। যদি ইটা 2 হয় সেই ক্ষেত্রে কত হয় বলো তো? সেটা হবে 0.0295 যদি ইটা 2 হয়, কেমন? আচ্ছা,
আর আরেকটা যেটা পাইছিলাম আমরা, যে হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ, এটা এগুলো 0.0592 ইন্টু পিএইচ। ঠিক আছে, তাহলে এটা এখানে লিখে দিয়ে আসো একটু করে। এই যদি এটা ই = 2 হলে, ই = 2 হলে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে? 0.0295 হবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা, দেখো সবাই বুঝতে পারছো কিনা। এই যে যা যা ভ্যালু আমরা পড়ছি এগুলা তোমার অবশ্যই মনে রাখতে হবে। আমি সামারি করে দিছি, এগুলা নিয়ে আমাদের ম্যাথ হবে এখন। ঘনমাত্রা 1 মোলার দেওয়া থাকলে কোনটা করবা? ঘনমাত্রা 1 মোলার দেওয়া থাকলে তুমি এটা করো, কোনো ম্যাটার করে না। 1 মোলার দেওয়া থাকলে কি হবে বলো তো? এটাও 1 হইলে আলটিমেটলি তো 1ই আসবে, আর লগারিদম অফ 1 এর মান কত? 0। লগারিদম অফ 1 এর মান যদি 0 হয় তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে, তাহলে ই সেল ইকুয়াল টু ই নট সেল হয়ে যাবে, আর ই নট সেলের মান তো এটাই। সো আলটিমেটলি ওই সমীকরণে কনভার্ট হবে। তাহলে 1 মোলার দেওয়া থাকলে কোনটা করবা? ওই সমীকরণটা দিয়ে করবা। বুঝতে পারছো? আচ্ছা, বাট দিলে অন্য ঘনমাত্রা দিবে, 1 মোলার দিবে না। ঠিক আছে, এবার চলো কিছু কিছু আমাদের তোমার ভ্যালু মনে রাখা লাগবে এই ম্যাথগুলো করার সময়। কিছু ভ্যালু আমাদের একটু মনে রাখা লাগবে। তো এই ভ্যালুগুলা তোমাদেরকে সাকিব পড়াইছে কিনা আমি জানি না। পিএইচ নির্ণয় করার সময় আমরা কিছু হচ্ছে যে লগের কিছু ভ্যালু মুখস্থ রাখি, সেগুলো কি তোমাদেরকে পড়ানো হয়েছিল? সাকিব কি তোমাদেরকে পড়াইছে যে তোমার পিএইচ মনে রাখার সময় মানে কিছু তোমার লগের ভ্যালু মনে রাখতে হয়? পিএইচটা তুমি যদি করতো, আমি তো তাও লিখে দিই, যদিও পড়াই সমস্যা নেই, তাহলে তো ভালো, একবার তোমার রিভিউ হয়ে গেল। তারপরে তোমাকে আমি চলো একবার লিখে দিই। লগ 1 এর ভ্যালু বের করবো আমরা, লগারিদম অফ 2 এর ভ্যালু বের করবো আমরা, লগারিদম অফ 3 এর ভ্যালু বের করবো আমরা, লগারিদম অফ 4 এর ভ্যালু বের করবো আমরা, তারপর লগারিদম অফ 5 এর ভ্যালু বের করবো আমরা, তারপরে লগারিদম অফ 6 এর ভ্যালু বের করবো আমরা, তারপরে লগারিদম অফ 7 বের করব, লগারিদম অফ 8 বের করব, লগারিদম অফ 9 বের করব, এবং সবার শেষে লগারিদম অফ 10 বের করব। এগুলো একটু মনে রাখলেই হয়। ফার্স্ট অফ অল লগারিদম অফ 1 কত হয় বলো তো? লগারিদম অফ 1 হয়ে থাকে 0, লগারিদম অফ 2 হয়ে থাকে 0.3, লগারিদম অফ 3 হয়ে থাকে 0.5, লগারিদম অফ 4 হয়ে থাকে 0.6, লগারিদম অফ 5 হয়ে থাকে 0.7, লগারিদম অফ 6 হয়ে থাকে 0.8, লগারিদম অফ 7 হয়ে থাকে আমাদের 0.9, লগারিদম অফ 8 যেটা আছে এটাও অলমোস্ট 0.9 এর মধ্যে হয়ে থাকে, আর লগারিদম অফ 9 যেটা আছে এটা হয়ে থাকে 0.95, আর এটা হয়ে থাকে 1। কীভাবে মনে রাখবা দেখো। আচ্ছা, এইটা তো একদম ইজি, লগারিদম অফ 1 হওয়া মানে 0 হবে, এটা মনে রাখার দরকার নেই। লগারিদম অফ 2 হলে এটা 0.3 হবে, এটা একটু মনে রাখবা। দেখো তো এখানে 3 হইলে এর থেকে 2 বেশি পরিমাণ, এখানে কত বেশি? এখানে 2 বেশি। 3 হইলে 0.5, এর থেকে দেখো 2 বেশি। 4 হইলে 0.6, 5 হইলে 0.7, 2 করে বেশি, 2 করে বেশি। 6 হইলে দেখো 0.8, 6 হইলে দেখো 0.8, 2 বেশি। 7 হলে দেখো 0.9, 2 বেশি। আর এগুলো তো মনে রাখার দরকার নেই, আর এটা মনে রাখতে পারো। বুঝতে পারতেছো জিনিসগুলা? একদম ইজি না? 2 করে বেশি এগুলা। লগ 7কে 0.085 বা 0.9 আসলে বলা যায়। ঠিক আছে, ওকে ওকে। এবার চলো তাহলে আমরা এখন এমসিকিউতে চলে যাই। এবার সামনে আমাদের এমসিকিউতে চলে যাব। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো সবাই? চলো যাই, নেক্সটে যাই। আসো, নেক্সট আসো এমসিকিউ দেখি। বলছি কি আমাকে, নিচের কোনটি এই গ্যালভানিক কোষের বিভব বাড়ায়? খেয়াল করো, গ্যালভানিক কোষের বিভব বাড়াতে বলছে। দেখো তো একটা জিনিস, আমি যদি গ্যালভানিক কোষের সূত্রটা লিখি, এই গ্যালভানিক কোষের জন্য একটা জিনিস দেখো তো, এটা যদি আমি বিক্রিয়াটা যদি একবার লিখতে চাই, বিক্রিয়াটা কীরকম হবে? এখানে কি হচ্ছে, জিঙ্কটা জিঙ্ক 2+ কনভার্ট হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, জিঙ্ক ছিল আর এখানে কপার 2+ ছিল, দুইটা যুক্ত হয়ে জিঙ্ক 2+ আর এখানে কপারে কনভার্ট হয়েছে। তা আমি যদি এখানে ই সেল লিখতে চাই, ই সেল, এটা আসলে অ্যাকচুয়ালি কি আসবে? ই নট সেল আসবে মাইনাস 2.303 RT আসবে, ডিভাইডেড বাই এখানে ইএফ আসবে, ডিভাইডেড বাই এখানে কি আসবে বলো তো? ইএফ আসবে। আর এখানে লগারিদম অফ উপরে বসবে উৎপাদকটার, আর নিচে বসবে কার ঘনমাত্রা বলো তো? নিচে বসবে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের আয়নের। তাহলে নিচে বসবে কপার 2+ এটার ঘনমাত্রা। ঠিক আছে, এবার দেখো আমাকে বলতেছে তুমি কি করলে এই যে বিভব বাড়বে, তাহলে তোমাকে কি করতে হবে? ই সেলকে বাড়াইতে হবে। তাহলে তোমার টার্গেটটা কি বলো তো? তোমার টার্গেট হচ্ছে তোমার যে ই সেল আছে না, এটাকে তোমার কি করতে হবে? এটাকে তোমার বাড়াইতে হবে, এটাকে তোমার বাড়াইতে হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতে পারবা, এখানে যে ইনট সেল আছে না, এটা আজীবনের জন্য ফিক্সড একটা ভ্যালু তোমার দিবে। ইনট সেলটা সবসময় ফিক্সড, কারণ এটা হচ্ছে প্রমাণ অবস্থায় একটা ভ্যালু।
প্রমাণ অবস্থাগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। যেমন এসটিপিতে সবসময় আয়তন কত হয়, 22.4 লিটার হয়। তুমি যাকেই নাও 22.4 লিটারই পাবা 1 মোলের। তো সেমভাবে ইনট সেলের ভ্যালুটা সবসময় ফিক্সড থাকবে। তাহলে ইনট সেলটাও কী থাকবে বলো তো, সবসময় আজীবন ফিক্সড থাকবে, এটা ফিক্সড। এবার তুমি আমাকে বলো, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা পাচ্ছি। এবার আসো, এটাকে আমি চলো হলুদ কালার দিই। দেখো, খুব মনোযোগ দাও। দেখো, এই জিনিসটাকে তোমার বাড়াইতে হবে, এই জিনিসটাকে তোমার বাড়াইতে হবে। তার মানে এই জিনিসটাকে বাড়াবা না কমাবা বলো তো? একদম জেনারেল নলেজ, তুমি যদি এটাকে বাড়াইতে চাও, এই জিনিসটাকে বাড়াবা না কমাবা? বাড়াবা না কমাবা? গুড, সবাই পারছো। এটা থেকে এই বেসিক নলেজ তো সবারই আছে। গুড, এটা কিন্তু কমাইতে হবে, তাই না? কারণ এখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে এটাকে যদি বাড়াই, তাহলে আমার এটারে মাস্ট বি কমাইতে হবে, এটা মাস্ট বি কমাইতে হবে। এখন এটা কমবে কিভাবে বলো তো? এটা কমবে কিভাবে? এটা দুইভাবে কমতে পারে, এটা দুইভাবে কমতে পারে। একটা হচ্ছে, তুমি যদি দেখো, মনোযোগ দাও, দুইভাবে কমতে পারে। কিভাবে কিভাবে? এইটা যেটা আছে না নিচেরটা, এটারে যদি বাড়াই দাও, নিচেরটারে যদি বাড়াই দাও, তাহলে এই পুরো জিনিসটা আলটিমেটলি কমে যাবে। কারণ এটাও কিন্তু ফিক্সড। অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে এই জিনিসটা। তো তুমি যদি কি করো, এটাকে যদি বাড়াই দাও, তাহলে এই পুরো জিনিসটা আলটিমেটলি কমে যাচ্ছে, কারণ এটা নিচে আছে। অথবা একটা জিনিস হতে পারতো, তুমি জিঙ্কটারে কমাই দাও। তো দেখো কোনটা অপশনে আছে। এটা বাড়বে দুই কারণে, দুই কারণে বাড়বে। কি কারণে বাড়বে? একটা হচ্ছে, তুমি যদি কি করো, এই যে জিঙ্ক 2+ ঘনমাত্রা, এটাকে যদি কমাই দাও, অথবা যদি কপার 2+ ঘনমাত্রাটা বাড়াই দাও। দেখো তো কোনটা অপশনে আছে, কত নাম্বার অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে, তাই না? তাহলে এখানে আনসার কোনটা হবে? বি হবে। আমাকে আগে বলো যে এমসিকিউটা বুঝতে পারছো কিনা, আমাকে বলো এমসিকিউটা বুঝতে পারছো কিনা। বোঝা গেছে, গুড। তাহলে একটা শর্টকাট আমরা মনে রাখতে পারি। কি শর্টকাট মনে রাখতে পারি? শর্টকাট মনে রাখতে পারি সেটা হচ্ছে এরকম। দেখো, শর্টকাট মনে রাখতে পারি সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আমরা কি নিয়ে চিন্তা করতেছি? আয়ন নিয়ে চিন্তা করতেছি না? আয়ন নিয়ে, এখানে সব কিছু কিন্তু আয়নের খেলা। তো তুমি একটা মনে রাখবা শুধু, কীরকম? ধরো তোমার ইসেলটাকে বাড়াইতে হবে। ইসেল কীভাবে বাড়াইতে পারো? যদি জিঙ্ক 2+কে কমাও আর কপার 2+কে বাড়াও। তাহলে তুমি যেটা মনে রাখবা, একটা জিনিস দেখো, এটাকে একটা সেগমেন্ট আকারে চিন্তা করো, এটাকে একটা সেগমেন্ট আকারে চিন্তা করো, ঠিক আছে? দুটো অংশ আকারে চিন্তা করো। এই অংশে এই আয়নটা পরে আসতেছে না, তাহলে যে পরে আসবে তারে কমাইতে হবে। আর এই অংশে আয়নটা আগে আসতেছে না, তাহলে এটারে বাড়াইতে হবে। বুঝতে পারছো তো? তুমি এটা সেগমেন্ট আকারে চিন্তা করো, যে এটার একটা সেগমেন্ট চিন্তা, অংশ চিন্তা করো, এটার একটা অংশ চিন্তা করো। ইসেল বাড়বে কখন? যদি তুমি কি করো বলো তো, যদি তুমি হচ্ছে যে এই অংশটা যেটা আছে, এটাটা যদি তুমি কমাও, আর এই অংশটারে তুমি যদি কি করো বলো তো, বাড়াও, তাহলে তোমার হচ্ছে ইসেল বাড়বে। ঠিক আছে? এত মনে রাখার দরকার নেই, আসলে এটা দেখলেই আসলে পারা যায়। চলো আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। আসো, বলো এটা কি হবে? এটা কি হবে বলো? তোমার যদি শর্টকাটে অসুবিধা হয়, তুমি কি করো বলো তো, তুমি সরাসরি বিক্রিয়া লিখে ফেলো, সরাসরি বিক্রিয়া লিখো। বিক্রিয়াটা কী হবে বলো তো? এখানে যদি আমি ই সেল লিখতে চাই, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস এই যে 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। দেখে আমার আগে কে কে উত্তর দিতে পারো? আমি তো অনেক স্লো করাচ্ছি, অবশ্যই সবার তোমাদের আমার আগে উত্তর দিতে পারা উচিত। দেখো তাহলে এখানে কি হবে? এখানে উৎপাদকটা কোনটা আছে? উৎপাদক আছে Sn2+, আর এখানে বিক্রিয়কটা কোনটা আছে? বিক্রিয়ক আছে সিলভার প্লাস, এটার উপর স্কোয়ার বসবে। আর এখানে তুল্য সংখ্যা কিন্তু 2 হবে। কেন? কারণ দেখো Sn 2টা ইলেকট্রন থাকতেছে, 2Ag+ 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, ই হবে এখানে 2। দেখো কি করতে হবে, এখানে বলছে কি আমাকে কোনটা কোষের ভোল্টেজ বৃদ্ধি করবে। তাহলে এটারে বাড়াবা, এটারে বাড়াবা, এটারে বাড়াবা কীভাবে? এটারে বাড়াবা কীভাবে? দুইভাবে বাড়াইতে পারো। একটা হচ্ছে তোমার Ag+কে হয় তোমার কমাইতে হবে, সরি Ag+কে হয় তোমার বাড়াইতে হবে, নাহলে Sn2+কে কমাইতে হবে। তাহলে এখানে সবাই বলতেছে কোনটা? সি নাম্বার। গুড, গুড, আনসার হবে এখানে সি। কী করো, এই জিনিসটাকে তুমি বাড়াই দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? বি কেন হবে? ইনক্রিজ দা, না Sn2+কে কমাইতে হবে, যে বি হবে না তো, ডিক্রিজ হলে হইতো। বুঝতে পারছো? এটা সি হবে আনসার। ওকে ভাইয়া, কি লিখছো?
ভাইয়া রাফ করার জন্য অত স্পেস পাবো? হ্যাঁ পাবা, অবশ্যই পাবা। এটাতে রাফ করার জন্য 1 লাইন দরকার তোমার শুধু। আর তোমার তো আমি বলি শোনো, তুমি যখন রাফ করবা না, এগুলো রাফ করার সময় এই অংশটা কি লেখার কোনো দরকার আছে বলো তো? এই অংশটা লেখার কোনো দরকার আছে তোমার? তুমি তো শুধুমাত্র ওইটা ছোট ছোট অংশটারে লিখবা। আমি যদি এই অংশ শুধু এটা লিখতাম, তোমরা আন্দোলন শুরু করতা কমেন্টে, তোমরা বলতা ভাই ইকুয়েশন ভুল লিখছে। আমি তো তোমাকে জন্য পুরোটা লিখে দিচ্ছি আন্দোলন শুরু না করার জন্য। তুমি তো পরীক্ষার খাতায় এই অংশটাও লেখার দরকার নেই, অ্যাকচুয়ালি এই লক সহ লেখার দরকার নেই। তুমি তো শুধু উপরে ওটা লিখবা, বুঝছো না? হ্যাঁ ঠিক আছে। যদি একসাথে বাড়াই বা কমাই তাহলে কি কোনো চেঞ্জ আসবে? যদি তুমি একসাথে বাড়াও, যদি তুমি একসাথে বাড়াও, একসাথে বাড়ালে কী হবে? তখন এটা হিসাব করতে হবে। যদি এটাকেও যদি বাড়াও, এটাকেও যদি বাড়াও তাহলে কী হবে বলো? এটাকে যদি বাড়াও তাহলে এটা কী করবে? এটা চাইতেছে ই সেলকে বাড়াইতে। আবার এটাকেও যদি বাড়াও, ধরো এটাকেও 2 গুণ করছো, এটাকেও 2 গুণ করছো, তো 2 2 তো কাটাকাটি যাবে, তাই না? আগের মতোই থাকবে। বাট যদি একটাকে 2 একটাকে যদি 4 করো তখন হিসাব করতে হবে কোনটারে 4 করছো। একটারে 2 একটা যদি 500 করো তখন হিসাব করতে হবে। বাট দুইটারে যদি 500 500 বাড়াও তাহলে তো লাভের লাভ কিছু নেই, তাই না? অপরিবর্তন থাকবে যদি 500 500 বাড়াও। বাট একটারে যদি তুমি 200 বাড়াও, একটা যদি 500 বাড়াও, তখন কিন্তু চেঞ্জ আসবে। তখন তোমাকে দেখতে হবে, তখন তোমাকে দেখতে হবে। দেখি বলো এটা কী হবে? এটা গতকালকের পড়া, এটা গতকালকের পড়া। এখানে গতকালকে পড়া হলো, এখানে কিন্তু আমার ঘনমাত্রা দেওয়া আছে, এখানে আমার ঘনমাত্রা দেওয়া আছে। চলো আমরা হিসাব করি আসো, ঘনমাত্রা দিয়ে সমস্যা নেই তো। দেখো হিসাবটা করি আসো আমরা এখানে। তাহলে এখানে আমাদের কি আসবে দেখো, এখানে আমাদের তাহলে সূত্র লিখবো কোনটা? ই সেল ইকুয়াল টু ইনওয়ার্স সেল। এখানে কত হবে আমরা সবাই জানি, এখান থেকে 1.10 আসবে ইনওয়ার্স সেলটা, তাই না? কারণ ওই যে তুমি হিসাব করে দেখো, এই যে আমাদের এটার সাথে যোগ করো, তাহলে কত আসবে? এখানে আমাদের আসবে 1.10 আসবে, ঠিক আছে? ওই কারণে এটা তো বিজারণ দেওয়া আছে, এটা জারণ নিতে হবে না, এটা পজিটিভ হয়ে যাবে। মাইনাস, আমাকে বলো তো এখানে কত বসাবা? এখানে কিন্তু বসাবা 0.0295, কারণ তুল্য সংখ্যা এখানে 2 হবে। লগারিদম অফ উপরে বসাবা কার? উপরে বসাবা আমার হচ্ছে উৎপাদের আয়ন কোনটা হবে? উৎপাদের আয়ন হবে জিঙ্কের আয়নটা, কারণ জিঙ্কের জারণ হচ্ছে, যার জারণ হয় সে উপরে বসে। তাহলে জিঙ্কের আয়নের ঘনমাত্রা কত? জিঙ্কের আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1, আর নিচে কোনটা বসাবা? 0.05 বসাবা, ঠিক আছে? নিচে বসাবা 0.05। ওকে, তাহলে এখন হিসাব করতে পারবা না? হিসাব করলে কি আসবে বলো? আমি যদি এটাকে যদি ক্যালকুলেট করতাম, ধরো আমি যদি উপরে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে কি আসবে? এখানে আসবে 10, আর এখানে আসবে কত? 100 দিয়ে গুণ দিলে এখানে আসবে 5, তাহলে 2 হয়ে যাবে, লগ 2 হয়ে যাবে। এখানে ভ্যালুটা 1.10 থেকে কম হবে, বাট 1.10 থেকে কম কোনো ভ্যালু নাই, আর এগুলো বেশি কম। তাহলে এখানে আনসার কোনটা দেখাইতে হবে? এখানে আনসার যদিও এক্স্যাক্টলি 1.10 আসবে না, বাট 1.10টাই দেখাইতে হবে, ঠিক আছে? ওকে, তারপর চলো নেক্সটে চলে যাই, দেখি বলো এটা কী হবে। চলো এটা ক্যালকুলেট করে দিয়ে আসো। দেখো ফার্স্ট অফ অল এখানে আমার এখানে কার জারণ হচ্ছে? আয়রনের জারণ হচ্ছে, এটার বিজারণ হচ্ছে। তাহলে আমার কি করতে হবে? এটার এই আয়রনের জারণ বিভব নিব। আমি যদি ই সেল বের করতে চাই, ই সেল বের করতে বসে ই নট সেলটা বের করতে হবে। এখানে জারণ বিভবটা কত? 0.44। এখানে বিজারণটা কত হবে? এটাকে জাস্ট উল্টাইতে হবে, তাহলে এটা প্লাস 0.14 হবে। তাহলে ই নট সেল বের হয়ে গেছে। মাইনাস, একটা জিনিস আমাকে বলো তো, এখানে তুল্য সংখ্যাটা 2 আসবে না ভাই? এখানে তুল্য সংখ্যা 2 না, তাহলে কোন শর্টকাট ইউজ হবে? এখানে 0.0295 বসাবা। টেম্পারেচার দেওয়া নেই, তাহলে তুমি 25 ধরে নিছো আর কি, লগারিদম অফ। তাহলে এখানে কোনটা উপরে কোনটা বসবে? যে জারণ হবে সে উপরে বসবে, যার জারণ হয়েছে তার ঘনমাত্রাটা উপরে বসে। তাহলে এখানে কার জারণ হয়েছে বলো তো? এখানে জারণ হয়েছে হচ্ছে আয়রনের ঘনমাত্রা 0.3, আর এটার ঘনমাত্রা কত? এটার ঘনমাত্রা 0.1। বলো তো এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা দেখি কে পারো? এই ভ্যালুটা তো লগ 3, আর লগ 3 ভ্যালু তোমাদেরকে শিখাইছি, এটা হচ্ছে 0.5, 2 বেশি। তাহলে এখানে কত আসবে বলো? এটা আসবে 8, যোগ করলে 8, এটা হবে 5, 0.58 মাইনাস 0.0295 ইন্টু 0.5। তাহলে এখানে 0.58 কাছাকাছি থাকবে, বাট 0.58 থেকে কম হবে। দেখো তো এখানে 0.58 থেকে সামান্য কম হবে, ভ্যালু শুধু এটাই আছে। 0.58 থেকে সামান্য কম হবে, 0.58 থেকে সামান্য কম হবে, ভ্যালু শুধু সি নাম্বারটাই আছে। 0.581 হবে না, 0.58 থেকে এখানে কম হবে ভ্যালু, 0.58 থেকে এখানে কম হবে ভ্যালু, বুঝতে পারছো? ঠিক আছে, তারপরে বলো এটা কি হবে? হাইড্রোজেন তড়িৎদ্বারকে তুমি pH 3 তে রাখছো, তাহলে
তড়িৎ বিভব কত হবে ইএইচ, তাহলে হচ্ছে যে আমাদের 0.0592 ইন্টু পিএইচ হচ্ছে 3, তাহলে গুণ করো 3 দুগুণা 6, 3 9 27, হাতে আছে 2, 3 5 15, 15 দিয়ে 17, কেমন? আর এখানে কি ছিল 0.1234, 1234 দশমিকটা এখানে বসাও, তাহলে 0.177। তাহলে দেখো আমি বলছি এটা নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে, সেখানে তাহলে আনসার হবে বি, এখানে আনসার হবে বি, ঠিক আছে? জাস্ট মানটা চেক করবা মান। তারপর এটা কীভাবে বলো, জিএসটি আসছে, দেখো এখানে কি দেওয়া আছে 25 ডিগ্রিতে কোষ বিভব বের করতে বসে। এখানে তুল্য সংখ্যা কত হবে বলো তো, এখানে আমার এখানে তুল্য সংখ্যা কত হবে, নিকেল নিকেল 2 প্লাসে কনভার্ট হচ্ছে, আর এখানে যদি বিক্রিয়াটা তুমি দেখো নিকেল নিকেল 2 প্লাসে, দেখো নিকেল 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, নিকেল 2 প্লাসে কনভার্ট হবে, অন্যদিকে এখানে 2 সিলভার প্লাস দেখবা 2টা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে ই হবে, কিন্তু তুমি যদি সামগ্রিক বিক্রিয়াটাকে লিখতে চাও, সামগ্রিক বিক্রিয়া হবে নিকেল আর 2 সিলভার প্লাস, তাহলে এখান থেকে পরিণত হবে নিকেল 2 প্লাসে আর পরিণত হবে সিলভারে, ঠিক আছে? তাহলে এখন ইসেল বের করো, ইসেল, তাহলে ইসেল মানে জারণ বিভব বের করো। এটা জারণ বিভব কত, জারণ বিভব তো আমার এটা তো বিজারণ দেওয়া আছে, তাহলে জারণ বিভব হবে 0.25 প্লাস এটার, তাহলে বিজারণ বিভব বের করো 0.8 মাইনাস এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2 আর টেম্পারেচারে দেওয়া আছে 25, তাহলে 0.0295। যদি তুল্য সংখ্যা 2 না হইতো তাহলে কিন্তু 0.0592কে 2 দিয়ে ভাগ ই দিয়ে ভাগ করতাম, কেমন? আর ইনটু লগারিদম অফ, তাহলে এখানে কি করো উপরে বসাও যার জারণ হয়েছে তার ঘনমাত্রা, তাহলে কার জারণ হয়েছে এখানে, এখানে নিকেলের জারণ হয়েছে, তাহলে নিকেলের ঘনমাত্রা হচ্ছে 0.1, আর নিচে বসাবা সিলভারেরটা, সিলভার কত 0.1, কিন্তু খেয়াল রাখবা সিলভারের এখানে একটা স্কোয়ার দিতে হবে। কেন স্কোয়ার দিবা, কারণ এই জায়গায় দেখো 2 আছে, বুঝতে পারছো 2 আছে, তাই একটা স্কোয়ার দিছো, তাহলে এটা কত আসবে বলো, এটা কত আসবে, এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা আমি তোমরা যদি বলি এটা তো 0.1 মানে tan ইনভার্স 1, এটা tan ইনভার্স 2 হবে, তো tan ইনভার্স 1কে tan ইনভার্স 2 দিয়ে ভাগ করলে কত থাকে বলো তো, tan থাকে, তাহলে log tan এর মান কত হয়, মানে এই জিনিসটা কিন্তু log tan আসবে, হিসাব করে দেখবে এটা আসবে log tan, log tan এর মান হচ্ছে 1 হয়, তাহলে log tan এর মান যদি 1 হয় তাহলে এখানে কত আসবে দেখো 0.8 যোগ করতেছো তো, তাহলে 5 আর 5 8 10 হয়ে গেছে, তাহলে এখানে কত 1.05, ঠিক আছে? আর মাইনাস 0.0295 ইন্টু 1, তাহলে 1 থেকে সামান্য কম হবে, তো 1.05 থেকে সামান্য কম এরকম ভ্যালু কোনটা আছে, 1.05 থেকে সামান্য কম এরকম ভ্যালু কোনটা আছে, এরকম ভ্যালু তো এখানে কোথাও নাই, তাহলে এটাই হবে আনসার, তাহলে এটাই হবে তোমার কাছে এখানে আনসার, কারণ 1.05 থেকে কম হবে, বাট 1.05 থেকে এখানে কম কোনো ভ্যালুই নেই, 1.05 থেকে কম এখানে কোনো ভ্যালুই নেই, 1.02 আসলে বাট 1.02 এখানে নাই, তাহলে কাছাকাছি বেরো দেখাইতে হবে। আরেকবার এই যে দেখো তোমার এখানে তো তুল্য সংখ্যা তো 2 আছে আর টেম্পারেচার 25, তাহলে তুমি কি করবা, ওই যে 0.0295 বসাবা, এরপরে এটা তো স্কোয়ার কেন দিচ্ছি, কারণ এখানে 2 আছে, তারপর এটা তো tan ইনভার্স 1, এটা tan ইনভার্স 2, তাই না? তারপর এখানে কত হয়ে গেছে দেখো না, tan ইনভার্স 1 কেন, tan ইনভার্স 1, এটা 0.01 আসবে, যেটাকে tan ইনভার্স 2 লিখতে পারো, তাহলে log tan এর ভ্যালু হচ্ছে 1, তো 1কে যা সেটা গুণ করে ক্যালকুলেশন করছি। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে ঘনমাত্রা কোষ, এটা কাকে বলে, জাস্ট কাকে বলে এটা শিখলেই হবে, আমাদের এরপর চ্যাপ্টার শেষ। ঘনমাত্রা কোষ কাকে বলে, ঘনমাত্রা কোষ হচ্ছে তুমি যদি সেম তড়িৎ বিশ্লেষ্য ইউজ করো বাট দুটার ঘনমাত্রা যদি ডিফারেন্ট রাখো তাহলে যে কোষটা পাও সেটাকে ঘনমাত্রা কোষ বলা হয়। এরকম কোয়েশ্চন থাকে মাঝে মাঝে, নিচের কোনটি ঘনমাত্রা কোষের বৈশিষ্ট্য, এখানে তড়িৎ বিশ্লেষ্য সেম থাকে বাট দুটার ঘনমাত্রা ভিন্ন থাকে, শেষ, তার এটাই ঘনমাত্রা কোষ কাকে বলে। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের দি এন্ড হয়ে গেছে। আমি আশা করতেছি যতটুকু আমি পারছি শেষ মানে তোমাদেরকে খুব গুছায়ে মানে আমার বেস্ট ইফোর্টটুকু দেওয়ার। তো ক্লাস কেমন লাগছে তুমি জানাতে পারো, কেমন? তাহলে দেখা হবে কালকে পরিবেশ রসায়ন নিয়ে, তাই না? হ্যাঁ, পরিবেশ রসায়নে দেখো, পরিবেশ রসায়নে আমাদের টোটাল 3টা লেকচার দেওয়া আছে, বাট 3 নাম্বার লেকচারে কিন্তু কর্মমুখীও আছে, ঠিক আছে? সো ওইটাও কিন্তু শেষ করতে হবে একসাথে। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে কালকে, আগামীকালকে। আসসালামু আলাইকুম।